আমরা আগের দিন সমান প্রভাব পর্যন্ত পড়াইছি, দ্রাব্যতা পড়ানো শেষ। আজকে এই চ্যাপ্টার শেষ পার্ট, আয়ন শনাক্তকরণ, শিক্ষা পরীক্ষা এগুলো পড়াবো। তো দেখো, এখানে প্রথমে একটা পার্ট ছিল ক্লাস। ক্লাস কথাটা আমরা আসলে অনেক সময় ইউজ করি। দেখো ক্লাস কেমনে তৈরি হয়। আমরা এতটুকু বেসিক কনসেপ্ট জানি, সেটা হচ্ছে যদি আমরা একটা স্যাচুরেটেড সলিউশন নেই, তার মানে হচ্ছে আমরা যদি একটা সম্পৃক্ত দ্রবণ নেই, একটা সম্পৃক্ত দ্রবণ নিলে যদি ওইটাকে টেম্পারেচার বাড়াই তখন কি হবে। যদি একটা স্যাচুরেটেড সলিউশন নেওয়ার পর এটা টেম্পারেচার বাড়ায় তাহলে কি হবে। একটা স্যাচুরেটেড সলিউশন নিলাম, তারপরে ওইটার টেম্পারেচার বাড়াবো, তারপরে ওইটা কেমন হবে। দেখো, আমি এখানে জিজ্ঞাসা করছিলাম একটা স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ নেওয়ার পর যদি এটা টেম্পারেচার বাড়ায় তাহলে ওটা কেমন অবস্থায় পৌঁছাবে। স্যাচুরেটেড সলিউশন নেওয়ার পর যদি এটারে আমি টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে এতক্ষণ। অতিরিক্ত দ্রবণে পরিণত হবে। হুম হুম, না না, টেম্পারেচার বাড়াইছি, টেম্পারেচার বাড়াইছি, তাহলে সেটা আনস্যাচুরেটেড হবে, মানে হচ্ছে অসম্পৃক্ত হবে। একটা স্যাচুরেটেড সলিউশন নেওয়ার পর টেম্পারেচার বাড়াইলে ওটা আনস্যাচুরেটেড হবে। এবার এরকম কাহিনী করব না, আমরা উল্টা কাহিনী করব। ধরো তুমি চুলার মধ্যে, হ্যাঁ, হাই টেম্পারেচারে আসো, তুমি আসো হচ্ছে হাই টেম্পারেচারে, হাই টেম্পারেচারের মধ্যে আসো। এরপরে হাই টেম্পারেচারে তোমার একটা স্যাচুরেটেড সলিউশন আছে, তার মানে হাই টেম্পারেচারে তোমার একটা সম্পৃক্ত দ্রবণ আছে। এইবার এটারে যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে কি হবে বলো। এটার টেম্পারেচার তুমি কমাই দিলা তাহলে কেমন হবে। হাই টেম্পারেচারের স্যাচুরেটেড সলিউশন টেম্পারেচার কমাই দিলে কেমন হবে। অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত হবে। এটাই নিচে আমরা এখানে দেখাইতেছি যে দেখো, হিট দিতেছি, এই যে নিচে হিট, হাই টেম্পারেচার, স্যাচুরেটেড সলিউশন, এটাকে আমরা কুল ডাউন করবো, তার মানে টেম্পারেচার কমাবো। তখন কি দেখা যাবে, লো টেম্পারেচার, মানে তাপমাত্রা কমে যাবে, আর তখন সেটা সুপার স্যাচুরেটেড হবে, তার মানে অতিরিক্ত হবে। যদি নর্মালি চিন্তা করো, ধরো চুলার মধ্যে তুমি লবণ দিতেছো দিতেছো দিতেছো, গুলতেছে গুলতেছে গুলতেছে, এরপরে একটা সময় পরে তুমি ওইটা নামাইলা, তারপর ঠান্ডা করলা, তখন দেখবা নিচে কিছু সাদা সাদা লবণ পাওয়া যাবে। তো ওইটাই হচ্ছে আমাদের কেলাস। হ্যাঁ, তার মানে যদি আমরা, কেলাস কখন গঠিত হয়, কেলাস গঠিত হয় তখন যদি আমরা উচ্চ তাপমাত্রার হাই টেম্পারেচারের কোন একটা সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে নিই। আর ঠান্ডা করলে কি হবে, নিম্ন তাপমাত্রায় একটা অতিপৃক্ত দ্রবণ তৈরি হবে, আর তখন নিচে তলানি হিসেবে কিছু ক্রিস্টাল ফর্ম করবে, মানে দানা দানা ফর্ম করবে, এই যে এরকম ক্রিস্টাল ফর্ম করবে। এটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস। আর এই যে যে লিকুইডটা থাকবে চারপাশে ওটাকে আমরা বলতেছি মাতৃদ্রবণ বা মাদার লিকার। এই কেলাসকে কিভাবে আলাদা করা যায়, ফিল্টার পেপার দিয়ে আলাদা করা যায়। আর বিকার থাকে একটা বা ফানেল দিয়ে, ফানেল লাগে, এই তিনটা জিনিস দিয়ে আমরা আলাদা করতে পারি। ফিল্টার পেপার হচ্ছে এই যে আমরা যদি ঢেলে দেই, ফিল্টার পেপারে কেলাসগুলো আটকায় যাবে। এছাড়া এই তো, এছাড়া বুকনার ফানেল হচ্ছে এমন একটা মেশিন যেটা দিয়ে হচ্ছে আমরা কেলাস আলাদা করতে পারি। ডেসিকেটর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের কেলাস শুষ্ক করতে ব্যবহৃত হয়। কেলাস শুষ্ক করা মানে হচ্ছে আমাদের যে লবণ তৈরি হইলো, বা এখানে, হ্যাঁ এখানে আমরা লবণ নিয়ে কাজ করছি, এটা ভিজা ভিজা থাকবে কারণ এটা এতক্ষণ লিকুইডের মধ্যে ছিল। আমরা এটাকে যতই আলাদা করি এটা ভিজে ভিজা থাকবে। বাট ডেসিকেটরের মধ্যে যদি রাখি তখন এটা আসলে শুকায় যায়। তো এই দুইটার ব্যবহার যদি চাও কখনো আসতে পারে। আর একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে NaCl এর কেলাস সম্পর্কে কি ব্যবহার করা হয়, HCl। কেন, এগুলার ডিটেল আসলে তোমাদের এখন আর লেখার তো প্রশ্ন নেই, আসবে না। NaCl এ যদি আমরা কেলাস তৈরি করতে যাই তাহলে আমাদের HCl ব্যবহার করা হয়। এখানে কমন আয়ন এফেক্ট কাজে লাগে, সময়ায়ন প্রভাব। এবার আসলে ল্যাটিস এনার্জি কাকে বলে। ল্যাটিস এনার্জি কাকে বলে এটা আশা করি তোমরা একটু একটু শুনছো, তো বলি। ল্যাটিস কাকে বলে আমরা জানি, মানে এই যে NaCl এটা একটা ল্যাটিস, তারপরে MgCl এটা একটা ল্যাটিস, MgCl2,
এগুলো সবই ল্যাটিস। ল্যাটিস এনার্জি কথাটা আসলে কাদের জন্য প্রযোজ্য হয় বেশিরভাগ সময়? আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে কি বলছে? গ্যাসীয় অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নের ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে এক মোল পরিমাণ আয়নিক কেলাস গঠনের সময় যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে আয়নিক যৌগের ল্যাটিস বলে। তো এখন তোমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, যে কথাটা তোমাদের সামনে সব সময় কাজে লাগবে, থার্ড চ্যাপ্টার পড়তে গেলেও কাজে লাগবে। বন্ড দুইটা জিনিস হয়। এখানে লিখি। আমাদের বন্ড ব্রেক হইতে পারে, আবার বন্ড ফর্ম করতে পারে। তোমরা আমারে বলো, বন্ড ব্রেক করলে পরে শক্তি শোষণ হয় না রিলিজ হয়? আর ফর্ম করলে পরে কি হয়? ব্রেক করলে পরে শক্তি রিলিজ হবে না শোষণ হবে? শোষণ হবে। ভেরি গুড। আর ফর্ম করলে পরে রিলিজ হবে, হ্যাঁ। ফর্ম করলে পরে হচ্ছে রিলিজ হবে। তাহলে বন্ড ব্রেক করলে শক্তি অ্যাবজর্ব হয়, আর তখন এন্ডোথার্মিক হবে না, তাপ উৎপাদী হবে না, তাপ হারি হবে বিক্রিয়া? তাপ উৎপাদী হবে। অ্যাবজর্ব করলে পরে তাপ হারি হয়, অ্যাবজর্ব করলে পরে তাপ হারি হয়। তাপ- আর এন্ডোথার্মিক মানে হচ্ছে ডেলিচ কি হবে, পজিটিভ না নেগেটিভ? বন্ড ব্রেক করলে পরে শক্তি অ্যাবজর্ব হয় আর এন্ডোথার্মিক হয়, আর তখন ডেলিচ কি হবে? ডেলিচ হবে পজিটিভ। আর নিচে সবগুলো উল্টা। যদি আমরা ফর্ম করি তখন এনার্জি রিলিজ হয়, তখন সেটাকে আমরা বলি এক্সোথার্মিক। আর তখন আমাদের ডেলিচ হবে মাইনাস। এই তো, এই ছিল আমাদের কাহিনী। এখন এটা যদি কেউ না বুঝো, মনে রাখতে পারো এইভাবে। ধরো, এই জিনিস সামনেও যদি এই গল্প আবার বলা লাগতো, তাই এখানে বলে দিই। এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে, হ্যাঁ। এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে। এখন এদের মধ্যে এদের মধ্যে খুব প্রবল বিশ্বাস আছে। এদের মধ্যে প্রবল বিশ্বাস আছে। বাইরে থেকে বাইরে থেকে বি এর নামে এ এর কাছে অনেক কিছু বলা হইতেছে, নানাজন নানা কথা বলতেছে, কিন্তু তবুও ওদের বন্ড ভাঙতেছে না কেন? আবার এ এর নামে বি এর কাছে অনেক কিছু বলা হইতেছে, তবুও ওদের বন্ড ভাঙতেছে না কেন, বলতে পারবা? ভিতরকার বন্ড বেশি পাওয়ারফুল। বিতর্কার বন্ড বেশি পাওয়ারফুল, এটা একটা রিজন। আর একটা রিজন হইতে পারে এমন যে ও কিছু শুনতেছে না, নিতেছে না। তোমার নামে আমার কাছে কেউ খারাপ কিছু বললো, কিন্তু আমি তোমার প্রতি আমার এতই বিশ্বাস যে আমি ওর কথা গায়ে লাগাইলাম। তাইলে কি হবে? তোমার আর আমার বন্ড সবসময় স্ট্রং থাকবে, কখনোই ভাঙবে না। তাহলে তোমার আর আমার সম্পর্ক তখনই ভাঙবে যদি আমি বাইরের মানুষের কথা শুনি। খালি আমি শুনলেই হবে না, তো আমার নামে যদি কেউ খারাপ কিছু বলে আর তুমি যদি সেই কথা শুনো, তাইলে পরেও বন্ড ভাঙতে পারে। তার মানে বন্ড ভাঙার শর্ত হচ্ছে বাইরের মানুষ যা বলবে সেই কথাটা শোষণ করা লাগবে, সেই কথাটা শোনা লাগবে। তা নাইলে বন্ড কখনোই ভাঙবে না। এটাই হচ্ছে এখানের কাহিনী। যে এর আমরা প্রথমে বাইরে থেকে অনেক কিছু বলছি, কিন্তু এ কোনো কিছু শোষণ করে নাই, তাই আর কি বন্ড ভাঙে নাই। বিও শোষণ করে নাই, তাই বন্ড ভাঙে নাই। কিন্তু যদি এ অথবা বি যে কোনো একজন সেই কথা বা এনার্জি শোষণ করে, তখন তাদের মধ্যকার বন্ড ভাঙবে। এই তো, এই জন্য বন্ড যদি ভাঙতে যায় তখন হচ্ছে এখানে আমরা দেখবো শক্তি অ্যাবজর্ব হয়। আর অ্যাবজর্বে বলি এন্ডোথার্মিক বা তাপহারী, ডেলিশ তখন পজিটিভ হবে। ফরমেশনের ক্ষেত্রে সবকিছু উল্টা হয়। ফরমেশন এইভাবে চিন্তা করতে পারো, এই যে দুইটা হাতের মধ্যে যদি বন্ধ হয়, এখানে এখন বাতাস আছে, আস্তে 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 যদি বন্ড তৈরি হয়, এখন এদের মাঝখানে আর কোনো ফাঁকা জায়গা নাই। তো এই যে মাঝখানে যা কিছু ছিল সব রিলিজ হইলো। তো মাঝখানে যেহেতু কোনো কিছু নাই, সব রিলিজ হইলো, তার মানে বন্ড যদি ফর্ম করে তখন শক্তি রিলিজ হয়। এই জিনিস তৃতীয় চ্যাপ্টারে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ ঋণাত্মকতা ওইসব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে বন্ড ফর্ম করলে শক্তি রিলিজ হয়, তখন এটা এক্সোথার্মিক। আর ডেলিজ নেগেটিভ। এটার সাথে এখন দেখা লাগবে ল্যাটিস এনার্জির সম্পর্ক। ল্যাটিস এনার্জির সম্পর্ক দেখো, ল্যাটিস এনার্জিতে আমরা জানি কেলাস তৈরি করবো। কেলাস তৈরি করলে এখানে কার কার মধ্যে বন্ড হবে? এনএ আর সিএল। এনএ আর সিএল এর মধ্যে বন্ড হবে। তার মানে এখানে বন্ড ফর্ম করতেছে, আর এজন্য বন্ড ফর্ম করা মানে শক্তি মুক্ত হবে বা এনার্জি রিলিজ হবে। তো আর এখানে কোন কন্ডিশনটা মাস্ট?
গ্যাসীয় অবস্থা মাস্ট। গ্যাসীয় অবস্থায় আমরা সোডিয়াম নিব, ক্লোরিন নিব, এদের যুক্ত করতে বা এরা যুক্ত হইলে পরে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে ওইটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি। এবার বলো, ল্যাটিস এনার্জি বেশি হলে বন্ড স্ট্রং বেশি হবে না কম হলে বন্ড বেশি স্ট্রং হবে? ল্যাটিস এনার্জি বেশি হলে বন্ড স্ট্রং বেশি হবে না কম হলে বন্ড বেশি স্ট্রং হবে? দাদা, প্রশ্নটা আরেকবার বলেন। ল্যাটিস এনার্জি ধরো, কারো ল্যাটিস এনার্জি 1 আর কারো ল্যাটিস এনার্জি 2। এখন আমি বললাম যে ল্যাটিস এনার্জি 1 যে তার এনার্জি বেশি। এখন বলো কার বন্ডটা বেশি স্ট্রং? এটা ধরো, সেই কথা বলতে ধরো এটা হচ্ছে এবি এর জন্য, এটা হচ্ছে সিডি এর জন্য। এবি এর জন্য ল্যাটিস এনার্জি এটা, আর সিডি এর জন্য ল্যাটিস এনার্জি এটা। এখন বলো কারটা বেশি স্ট্রং? সিডি। না, ল্যাটিস এনার্জি যার বেশি হবে সেই বেশি স্ট্রং হবে। ল্যাটিস এনার্জি যার বেশি হবে সেই বেশি স্ট্রং হবে। কেন? সহজ হিসাব। ধরো ওর জন্য রিলিজ হয়েছে, ধরো এবি এর জন্য ধরো তোমার এনার্জি রিলিজ হয়েছে 1000, আর ওর জন্য রিলিজ হয়েছে 500। এর মানে হচ্ছে এবি যখন যুক্ত হবে ওরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আসছে, এজন্য বেশি এনার্জি রিলিজ হয়েছে। আর যে যত বাধা বিপত্তি করে বন্ড ফর্ম করবে ওর বন্ড তত স্ট্রং হবে। এজন্য সিডি এর চেয়ে এবি এর এখানে ল্যাটিস এনার্জি বেশি, এজন্য বন্ডও বেশি স্ট্রং। এই তো, এটা ছিল ল্যাটিস এনার্জি। তাহলে ল্যাটিস এনার্জি কথাটা কাদের জন্য খাটে? আয়নিক যৌগের ক্ষেত্রে খাটে। এক মোল পরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হলে পরে কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায় যতটুকু শক্তি রিলিজ হয় তাকে বলা হয় হচ্ছে ল্যাটিস এনার্জি। এই সংজ্ঞাটা একটু পরে আবার জিজ্ঞাসা করব, তখন যেন লিস্ট একজন দুজন বলতে পারে। এইসব সংজ্ঞা আসলে মনে রাখা উচিত, পরীক্ষা আসুক না আসুক এগুলো ভাবা উচিত। দেখো ল্যাটিস এনার্জি গেল, এরপর আসা হচ্ছে হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন কথাটার মধ্যেই তোমরা হাইড্রেশন কথাটা শুনে কি মনে হয়? তোমরা এই সব কথা পরিচিত, হাইড্রেশন, ডিহাইড্রেশন। তার মানে হাইড্রেশন কথাটার মানে কি? পানি ওয়াটার রিলেটেড, শূন্যতা। হ্যাঁ। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা। আর হাইড্রেশন কথাটার মানে আমরা বুঝতেছি এখানে ওয়াটার রিলেটেড কিছু হবে। তার মানে আমরা একটু আগে দেখলাম আয়নিক যৌগ অর্থাৎ বন্ড ফর্ম করব, এবার হচ্ছে সেই বন্ড ভাঙবো। এক মূল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আয়নিক যৌগের হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথালপি বলে। এক মোল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়। হুম। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে বোঝানো যায় দেখো, সহজে বলতেছি। সোডিয়াম ক্লোরাইড পানিতে যদি মিশাও তখন পানির দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে এইচ এইচ প্লাস, কিভাবে দেখাই, এই যে কিভাবে, পানির দুইটা ভাগ থাকবে, এই ভাগটা হচ্ছে প্লাস হয়ে থাকবে ডেল প্লাস, এই ভাগটা ডেল প্লাস আর এটা হচ্ছে ডেল মাইনাস। এখন বলো পানিতে দিলে পরে আসলে সোডিয়াম ক্লোরাইড কেন দ্রবীভূত হয়? পানিতে দিলে পরে সোডিয়াম ক্লোরাইড কেন দ্রবীভূত হয়? শোনো তোমাদের এই গল্প আরো সহজ করে বলি। ধরো এই যে একজন আছে, আর আমার যদিও আঁকা খুব ভালো না, হ্যাঁ এই যে আর একজন আছে, বিষ সিরিজেস একেবারে। হ্যাঁ, এই তো, এদের দুজনের মধ্যে বন্ড ছিল। হ্যাঁ, এদের দুজনের মধ্যে বন্ড ছিল, খুবই স্ট্রং বন্ড ছিল। এখন এদের বন্ডটা কিভাবে ভাঙতে পারে দেখো, এমন হইতে পারে বাইরে থেকে একজন ওরে টানতেছে নিজের দিকে, বাইরে থেকে ও নিজের দিকে টানতেছে। আবার এমন হইতে পারে ওরেও বাইরে থেকে কেউ নিজের দিকে টানতেছে। আর ওদের নিজেদের মধ্যে একটা বন্ড ছিল যেটাকে আমরা বলতেছি ধরো সি, যেটাকে আমরা বলতেছি ধরো সি। সি দিয়ে বুঝাইতেছি ওদের মাঝখানকার শক্তি, ঠিক আছে? আর এইদিকে এই মেয়েটারে টানতেছে কি, বি ফোর্স দিয়ে অন্য একটা মানুষ। আর এইদিকে এ এই মানুষটার এই ছেলেটারে টানতেছে এ ফোর্স দিয়ে অন্য একটা মানুষ। এখন তোমাদের কাছে প্রশ্ন, ওদের মাঝখানের বন্ড কখন ভাঙবে?
ওদের মাঝখানের বন্ড কখন ভাঙবে? অনেকগুলা কন্ডিশন এখানে দেওয়া আছে, ওদের মাঝখানের বন্ড কখন ভাঙবে। এই ছেলে আর মেয়েটার মধ্যে হচ্ছে একটা বন্ড আছে, বন্ড স্ট্রেংথটা হচ্ছে সি। আর এই ছেলেটারে বাইরে থেকে আরেকজন টানতেছে এ, আর এই মেয়েটারে বাইরে থেকে আরেকজন টানতেছে বি। এখন ওদের মধ্যেকার বন্ড কখন ভাঙবে? এখানে কোনো কথা বলা বলির সমস্যা নেই, আগে আমরা কথা বলা বলি দেখছি, এখন হচ্ছে জাস্ট আমরা টানাটানি করতেছি। এদের মধ্যেকার বন্ড কখন ভাঙবে বলতে পারবা? খুবই সহজ। রিয়েল লাইফে তোমরা সব অ্যাভেলেবেল দেখো। যখন ওদের বিশ্বাস ভাঙবে। যখন বিশ্বাস ভাঙবেন, এটা তো সত্যি, কিন্তু আর কিছু এখানে বলতে কি, কোনো টানাটানি দিয়া বুঝাইতে আসলে কিভাবে কি, সহজভাবে বলতে গেলে, যদি এ, ওদের মাঝখানকার বিশ্বাস বা শক্তি ছিল হচ্ছে সি, যদি এ সি এর চেয়ে বেশি টানে তখন কি ভাঙবে? যদি এ সি এর চেয়ে বেশি হয় হ্যাঁ। তখন ভেঙে যাবে। আবার যদি এমন হয় বি সি এর চেয়ে বেশি তখনও ভাঙবে। এটা একটা কন্ডিশন। বি সি এর চেয়ে বেশি তখনও ভাঙবে। আবার এ সি এর চেয়ে বেশি তখনও ভাঙবে। আরো একটা কন্ডিশন যোগ করা যায় কি, সেটা হচ্ছে এ প্লাস বি যদি সি এর চেয়ে বেশি হয় তখনও ভাঙবে। দেখো, সি থেকে বেশি হয়। মানে এ প্লাস বি দুইজন, মানে একজন বাম দিকে টানতেছে একজন ডান দিকে টানতেছে, বাট দুইটা যোগ করার পরে কি হইলো, মাঝখানের যে বন্ড ছিল তার চেয়ে বড় হয়ে গেল, তখনও ভাঙবে। তার মানে ওই যে একটা বন্ড ব্রেক করতে এক, এই দিক থেকে টানলে হবে এই দিক থেকে টানলে হবে, আবার দুই দিকের যে টান ওইটা ওদের মাঝখানের বন্ড এনার্জির চেয়ে বেশি হইলেও হবে। এবার মাঝখানের যে বন্ড এনার্জি এটাকে আমরা কি বলবো? কি বলবো? মাঝখানের বন্ড এনার্জিটাকে কি বলবো? ল্যাটিস শক্তি। হ্যাঁ, দিস ল্যাটিস শক্তি, এনার্জি। ল্যাটিস এনার্জি, হ্যাঁ। মাঝখানেরটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এবার দেখো, আমরা যখন NaCl দিব ওয়াটারের মধ্যে তখন কি হবে? এই যে, তখন কি হয় দেখো, এই যে, এই যে পজিটিভ পার্টটা, পজিটিভ পার্টটারে কি অ্যাট্রাক্ট করবে বলতে পারবো? পারবা? সোডিয়ামকে। সোডিয়ামকে অ্যাটাক করবো ওএস মাইনাস, মানে হ্যাঁ, এমনি না ও মাইনাস, তো। সরি, ও মাইনাস, শুধু এটা ওইচ মাইনাস না, শুধু অক্সিজেন। সোডিয়ামকে অ্যাট্রাক্ট করবে অক্সিজেন, ওএস এই অক্সিজেন অ্যাট্রাক্ট মাইনাস অ্যাট্রাক্ট করবে। আর এই Cl কে অ্যাট্রাক্ট করবে হচ্ছে আমাদের কে, এই H প্লাস, এই H অ্যাট্রাক্ট করবে, প্লাস। এই H করবে, এই H করবে, এই H করবে। এই তো, তার মানে এখানে আমরা কয় ধরনের এনার্জি দেখতে পারবো দেখো। হুম। এই লাল কালির যে এনার্জি এটা আমরা বলতে পারি দেখো হাইড্রেশন এনার্জি ওয়ান, বা হাইড্রেশন এনার্জি অফ সোডিয়াম। আর এই যে সবুজ রং, সবুজ রঙের বলতে পারি হাইড্রেশন এনার্জি অফ ক্লোরাইড। একটা হচ্ছে হাইড্রেশন এনার্জি অফ সোডিয়াম প্লাস, আর একটা হচ্ছে হাইড্রেশন এনার্জি অফ ক্লোরাইড। ক্লোরিন মাইনাস। এখন আমরা এই দুটো যোগ করব, এই যে এই হাইড্রেশন এনার্জি ক্লোরাইড দুটো যদি মান। যোগ করি, হুম। সোডিয়াম প্লাস, আর আরেকটা হচ্ছে যোগ করব হাইড্রেশন এনার্জি অফ ক্লোরিন মাইনাস। এই দুটো যদি যোগ করার পরে কার চেয়ে বেশি হয়, ল্যাটিস এনার্জি অফ NaCl, তখন আমার জিনিসটা কি হবে বলো তো? ভেঙে যাবে। ভেঙে যাবে। তখন আমরা তাহলে কি বলবো? হুম। হুম। সলিউবল হুম। বা দ্রবীভূত হইছে। আর এই যে দুইটারে যোগ করব, দুইটারে যোগ করার পরে যা পাবো ওইটাকে আমরা এক কথায় বলি হাইড্রেশন এনার্জি। ওইটার আমরা এক কথায় বলি হাইড্রেশন এনার্জি। এবার তুমি আমারে বলো, হাইড্রেশন এখানে এনার্জি। হ্যাঁ, এখানে কি বন্ড ব্রেক হইলো না ফর্ম হইলো? হাইড্রেশন এনার্জিতে বন্ড ব্রেক হইলো না ফর্ম হইলো? বুঝতে পারি। হাইড্রেশন এনার্জির এই যে কাহিনী বললাম, এখানে কি বন্ধন তৈরি হইলো না বন্ধন ভাঙলো? তৈরি হইলো। ভালো। হ্যাঁ, ভাঙলো, আবার তৈরিও হইলো, দুইটাই সত্যি তাই না? তৈরি ভাঙছেও, হলো। তৈরি হয়েছে হুম। কিভাবে? NaCl এর তৈরি মধ্যকার হলো। বন্ধন ভাঙছে,
আবার সোডিয়ামের সাথে ভাঙছে আর অক্সিজেনের বন্ধন তৈরি হয়েছে, আবার ক্লোরিনের সাথে হাইড্রোজেনের বন্ধন আর তৈরি হয়েছে। ক্লোরিন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইখানে ভাঙা আর গড়া যোগ যোগ বিয়োগ শেষে শক্তি কি মুক্ত হবে, মানে শক্তি কি রিলিজ হবে না শক্তি কি অ্যাবজর্ব হবে? শক্তি কি মুক্ত হবে বা রিলিজ হবে নাকি শক্তি অ্যাবজর্ব হবে? অ্যাবজর্ব। না, অ্যাবজর্ব হবে না এখানে শক্তি, রিলিজ এখানে হবে। শক্তি রিলিজই হবে। এখানে শক্তি রিলিজ হবে। মুক্ত হবে। কেন? হুম। কারণ হচ্ছে, দেখো, আমরা কিন্তু এখানে কোনো কথা টথা ওইরকম কিছু বলিনি, জাস্ট টানছি। মানে হচ্ছে যার যত বেশি শক্তি ছিল সে তার দিকে টানছে। আর আলটিমেটলি বন্ধন ভাঙতেছে ঠিকই, বাট বন্ধন বেশি ভাঙতেছে না বন্ধন বেশি তৈরি হইতেছে? বেশি বন্ধন, তৈরি হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, বন্ধন যেহেতু বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তার মানে এখানে নির্গত শক্তি বেশি হবে। এইবার তোমরা সংজ্ঞা খেয়াল করো, দেখো এখন আশা করি সংজ্ঞা বুঝতে কোনো সমস্যা হবে না। এক মোল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তি কি লেখা এখানে নির্গত হয়, বুঝছো? ল্যাটিস এনার্জিতেও শক্তি নির্গত। কি হয়, ল্যাটিস এনার্জিতেও শক্তি হুম। মুক্ত বা নির্গত হয়, হাইড্রেশন এনার্জিতেও শক্তি মুক্ত বা নির্গত হয়। কিন্তু কারণগুলো বুঝতে পারছো আশা করি। হুম। তাহলে আমাদের কোনো কিছু দ্রবীভূত হওয়ার বা কেলাস দ্রবীভূত হওয়ার কন্ডিশন কি? এই যে হাইড্রেশন শক্তি বেশি হওয়া লাগবে ল্যাটিস শক্তির চেয়ে। আর যদি এনার্জি। হাইড্রেশন শক্তি কম আচ্ছা। হয় তখন কেলাস পানিতে দ্রবীভূত হবে না। তুমি সহজভাবে চিন্তা করতে পারো, 1 চামচ লবণ নিলা একটা গ্লাসের মধ্যে, তারপরে কয়েক ফোঁটা জল দিলা, তারপরে ওইটা দ্রবীভূত হবে না। কেন হবে না? কারণ জল কম। জল কম, বাট এখানে কারণ কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি হচ্ছে এইটা। এটা কম। বলো। ল্যাটিস বেশি। হ্যাঁ, ল্যাটিস বেশি, হাইড্রেশন কম, এটাই হচ্ছে এখানে কারণ। আর জল বেশি দিলে ল্যাটিসটা পরে বেশি আর হচ্ছে কম। হাইড্রেশন বেশি হয়ে যায়। জল বেশি দিলে হাইড্রেশন বেশি হয় এজন্য। দ্রবী- এই তো। এবার তোমাদের এইখানে একটা জিনিস শিখাবো, যে জিনিসটা আসলে ভাবছিলাম পরে অন্য চ্যাপ্টারে শিখাবো, বাট এইখানে দেখা দিতেছি, তাই শিখা পরীক্ষা একটু পরে ঢুকতেছি। এই জিনিসটা শিখলে আশা করি তোমাদের একটা প্রশ্ন তো কমন আসেই, আর সাথে নিজেদেরও কিছু হেল্প, বেশ ভালো কিছু হেল্প হবে। হুম। এইবার দেখো তোমাদের এই জিনিসটা খুবই কার্যকরী, ট্রিক্স ফর সলিউবিলিটি ট্রেন্ডস, মানে কে বেশি মিশবে কে বেশি মিশবে না। ধরো তোমার আমি বললাম NaCl আর MgCl, হ্যাঁ, দুইজনে দিলাম। কোথায় দিলাম? দুইজনেরই আমি 1 লিটার জলে মিশাইলাম। কতটুকু করে মিশাইছি? দুইজনেরই 2 কেজি করে মিশাইছি। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইজনে কি একই পরিমাণে মিলবে পানিতে? দুইজনে কি একই পরিমাণে গুলবে পানিতে, নাকি আলাদা আলাদা হবে পরিমাণ? প্রশ্ন আশা করি বুঝতে পারছো। বলো। বুঝি নাই আলাদা দাদা। আলাদা আলাদা প্রশ্নটা হবে হচ্ছে মনে হয়। জানি আলাদা না আলাদাই হবে, সঠিকটা। হ্যাঁ। মানে বলছি কি, 1 লিটার জল নিলা, 1 লিটার জলের মধ্যে তুমি 2 কেজি সোডিয়াম, 2 কেজি সোডিয়াম ক্লোরাইড ঢাললা একটা বিকারে বা একটা পাত্রে। আর একটা পাত্রে 1 লিটার জল নিলা, 2 কেজি ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঢাললা, দুইজন কি একই পরিমাণে মিশবে? তাই বলছি, একই পরিমাণে মিশবে না। হ্যাঁ, স্বর্ণা ঠিকই বলছে না। যে একই পরিমাণে মিশবে না। এই না মেশার কারণ কি, না মেশার পিছনের সায়েন্স হচ্ছে এখানে কি আলাদা, ওদের দুজনের সলিউবিলিটি আলাদা। এখন এটা আমরা কেমনে বুঝবো কে বেশি মিশবে কে কম মিশবে? ওইটার জন্য আমাদের একটা ট্রিক্স আছে, ওইটা শিখা লাগবে। দেখো, এই ট্রিক্স এর জন্য তোমাদের সহজ একটা গল্প বলি, এইটুক মনে রাখলেই হবে। আমরা নাটক সিনেমা যত যাই দেখি যে সিনেমা অ্যাভেলেবেল দেখা যায়, নায়ক গরিব থাকে, নায়িকা বড়লোক থাকে, কিন্তু তারপরেও শেষে তাদের মিল হয়। হ্যাঁ, এই যে দেবের সিনেমায় যে হ্যাঁ পাগলুতে, হ্যাঁ দেব ছিল, দেব একটা 1 টাকার কয়েন নিয়ে গেছে, তারপরেও সে 1 টাকার কয়েন নিয়ে আমেরিকা গেছে, তারপরে এই তো শেষ পর্যন্ত ওদের মিল হয়েছে। একজন ছিল অনেক গরিব, একজন ছিল অনেক বড় লোক। কিন্তু রিয়েল লাইফে আসলে এটা কোনোভাবেই সম্ভব না, খুব দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আসলে সব জায়গায় একটা ম্যাচ করা দরকার। তোমরা দেখবা
যে যদি কেউ দুইজন খুব গরিব থাকে ওদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে ওরা ম্যাচ করবে, ঠিক আছে। যদি দুইজন খুব বেশি বড়লোক থাকে ওদের মধ্যে ম্যাচ হোক, ঠিক আছে। দুইজন মিডল ক্লাস তাও ঠিক আছে। বাট এই নিচ, সবচেয়ে নিচ থেকে সবচেয়ে উঁচুতে গেলে ঝামেলা হবেই হবে। আজকে হোক বা কালকে হোক, হবেই। এটা আসলে হয়, যে যাই বলুক। এই জিনিসটাই না এখানে খাটাবো। লজিকটা হচ্ছে, যদি আমার দুইজনই ছোট হয় বা স্মল হয়, তখন আমাদের বন্ড কি স্ট্রং হবে না উইক হবে বলো? দুইজনই যদি স্ট্রং স্মল হবে। হয় তখন হ্যাঁ, আমি এই যে এই উইক কথাটা বোঝার হবে। চেষ্টা করো। নো 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 নো, আমি দুইজনে আরেকবার বলতেছি, দেখো শোনো। আমি বলছি বিয়ে হইলে পরে দুইজনই যদি গরিব হয় ওই বিয়ে টিকবে নাকি টিকবে না? টিকবে। তার মানে টেকার মানে কি, ওদের বন্ড স্ট্রং না উইক? স্ট্রং। হ্যাঁ, এই তো বুঝলাম। স্ট্রং। স্ট্রং, হ্যাঁ ঠিক আছে, ডান। এর পরবর্তী প্রশ্ন, দুইজনই যদি বড় লোক, ওদের বন্ড টিকবে না টিকবে না? টিকবে। তার মানে ওদের টিকবে। বন্ড স্ট্রং। হ্যাঁ, তার মানে ওদের বন্ড স্ট্রং। হুম। একজন বড় লোক একজন গরিব, তার মানে ওদের বন্ড হ্যাঁ, টিকবে না, ভেঙে যাবে। ভেঙে যাবে। তার উইক। মানে ওদের বন্ড কেমন, উইক। উইক তার মানে হবে এটা। আমাদের কথার কনক্লুশন হচ্ছে উইক। এইটা যে, হ্যাঁ উইক, বুঝলাম। আমাদের কথার কনক্লুশন হচ্ছে গরিব রে আমরা হচ্ছে স্মল ধরবো, বড় লোকটা হচ্ছে লার্জ ধরবো, আর কিছু না। এবার দেখো, এখানে দুইজনই কি স্মল। স্মল, মানে দুইজনই গরিব, বাট ওরা দুইজনই যেহেতু সেম সেম, তাই ওদের বন্ড কেমন হবে? হ্যাঁ, পাওয়ারফুল হবে, স্ট্রং হবে। স্ট্রং। আর স্ট্রং ওদের হবে। বন্ড কেমন হবে? একজন স্মল একজন উইক, একজন স্মল একজন লার্জ, তার মানে ওদের বন্ড হবে উইক। আবার এখানে দেখো, উইক। লার্জ লার্জ, দুইজনই লার্জ বা দুইজনই বড় লোক, তাই ওদের বন্ড হবে স্ট্রং। আর যেহেতু একজন স্ট্রং। স্মল একজন লার্জ, ওদের বন্ড হবে উইক। 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 এইবার, হ্যাঁ এবার দেখো, লাস্ট কথা, সলিউবিলিটি মানে কি, ভেঙে যাওয়া নাকি না গড়া? সলিউবিলিটি বা দ্রাব্যতা মানে কি? ভেঙে মিশে যাওয়া। যাওয়া, ভেঙে ভেঙে যাও। যাওয়া। হ্যাঁ। এবার এই দুজনের মধ্যে কে বেশি ভাঙতে চাবে বলো? উইক। উইকটা বেশি ভাঙবে না? উইক। তাই হ্যাঁ, তাই স্মল দ্রাব্যতা কার বেশি লার্জেরটা। হবে? হ্যাঁ, তাই দ্রাব্যতা কার বেশি হবে, ওইটাই দেখছো বেশি অ্যারো কেন হবে। এইদিকে? কেন অ্যারো এইদিকে, আশা হ্যাঁ। করি স্মল বোঝা গেছে। লার্জেরটা ওইদিকে। আবার হুম। পরেরটার ছবিটা খেয়াল করো, দ্রাব্যতা কার বেশি হবে এইদিকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হুম। এটা বুঝলাম। হুম। তার মানে হুম। এইটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার সামনের দিকে আগে ম্যাথ কেমনে প্রশ্নে অ্যাপ্লাই করব। এখন প্রশ্নে অ্যাপ্লাই করার কাহিনীটা হচ্ছে আমার এইটুকু মনে রাখা লাগবে। দেখো, অ্যানায়ন হিসেবে আমরা এদের কনসিডার করি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি এদের কনসিডার করি হ্যালোজেন গুলাকে, সেক্ষেত্রে সবচেয়ে বড় হয় কে? আয়োডিন। আয়োডিন। সবচেয়ে ছোট হচ্ছে ফ্লোরাইড বা ফ্লোরিন, যাই বলো। তো এটা হচ্ছে আমাদের স্মল, এটা হচ্ছে আয়োডাইড, হচ্ছে আমাদের সবচেয়ে লার্জ, এটুকু আমরা জানি। এরপর আমরা অ্যানায়ন হিসেবে এইগুলাকে হুম। ইউজ করতে পারি, নাইট্রেট, পারক্লোরেট, সালফেট, কার্বনেট, হাইড্রোক্সাইড। এদের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনকে আমরা কি কনসিডার করব? স্মল। আর বাকি সবগুলাকে স্মল। কি কনসিডার করব? লার্জ। লার্জ। এই কথাগুলো বলতেছি, একটু পরে নিজেরা অ্যাপ্লিকেশন দেখতে পারবা। এবার সিজিয়াম বড় না লিথিয়াম বড়? অবশ্যই সিজিয়াম বড়। তার মানে সিরিয়াম হচ্ছে লার্জ আর বড়। লিথিয়াম হুম। হচ্ছে স্মল। এই স্মল। তো তোমাদের কাজ শেষ, এবার তোমাদের সরাসরি প্র্যাকটিস দিই। দেখো, দেখি কেমন পারো। কথাগুলো আশা করি মনে আছে। ধরো এখানে দিলাম তোমারে লিথিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এবার তুমি আমারে বলো, এদের মধ্যে সলিবিলিটি কার বেশি হবে? লিথিয়াম ফ্লোরাইড, সিজিয়াম। সোডিয়াম ফ্লোরাইড, সিজিয়ামের। সিজিয়ামের? সিজিয়ামের বেশি হবে, রাইট। কেমনে বুঝলা? এই যে এইভাবে, তাই না? সিজিয়াম নিজে কি ছিল? লার্জ। ফ্লোরিন নিজে কি ছিল? হ্যাঁ, লার্জ ছিল। স্মল। আর আর ও ছিল কি নিজে স্মল, ও এখানে তো নিজে কি ফ্লোরাইড। ছিল? স্মল, তাই না? এইভাবে বুঝছো না? স্মল। হুম। হ্যাঁ, তার মানে এইটার সলিবিলিটি সবচেয়ে বেশি হবে। এবার বেশি। আরো খেয়াল করো যে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে পটাশিয়াম কার্বনেট, লিথিয়াম কার্বনেট। হ্যাঁ, এদের মধ্যে
কার সবচেয়ে বেশি, কার সবচেয়ে কম? পটাশিয়ামের বেশি, লিথিয়ামের কম। পটাশিয়ামের বেশি, লিথিয়ামের কম। হ্যাঁ, পটাশিয়ামের কি বেশি সবচেয়ে? আর্চ বেশি। মানে লার্জ কি বেশি? বেশি। সরি। হ্যাঁ। আচ্ছা, আমি প্রশ্ন করছি কিন্তু দ্রাব্যতা, দ্রাব্যতা সবচেয়ে বেশি কার? দ্রাব্যতা সবচেয়ে বেশি কার? হ্যাঁ, পটাশিয়ামের। সলিবিলিটি। হ্যাঁ, পটাশিয়ামের তোমরা বলতেছো বেশি পটাশিয়ামের আর সলিউবিলিটি লিথিয়ামের বেশি, কম। লিথিয়ামের সবচেয়ে কম। আচ্ছা, কে কে কম। বললা? বললা হচ্ছে সুষমা, তারপরে? আচ্ছা, তোমরা কি শিওর যে এটা হবে? আর কারো অন্য কিছু বলবা? শিওর। শুভ বলছে একই জিনিস। আর কেউ অন্য হুম। কিছু বলতে চাও? শিওর। আচ্ছা, শিওর বলতেছি, শিওরটি বলতেছি শিওর। আসলে এবার দেখো আসলে কি হইলো, এখানে কিন্তু সিরিয়ালটা ঠিক মতো দেওয়া নাই আছে। আমি কিছুই বলি নাই। ও, শিয়ন্তি বলো নাই, ঠিক আছে, বলো তুমি এখন, বলো যদি বলতে চাও বলো। ওদের সাথে একমত যে এটা কম এটা বেশি? আমি প্রশ্নটা বুঝি না, আরেকবার বুঝিয়ে দাও। প্রশ্ন হচ্ছে, এইখানে আমি তিনটা যৌগ লিখছি, এই তিনটা যৌগের মধ্যে কার দ্রাব্যতা বেশি হবে? এই তিনটা যৌগের মধ্যে কার দ্রাব্যতা বেশি হবে? লিথিয়ামেরটা বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট আনসার, যে লিথিয়ামেরটা বেশি হবে। এটা হচ্ছে কারেক্ট। কেন কারেক্ট? দেখো, ওরা যারা ভুল বলছে ওদের বলি। প্রথম কথা, এখানে ঠিক মতো সাজানো নাই। যদি ঠিক মতো সাজানো না থাকে তাহলে পরে একটু ঝামেলা লাগতে পারে। তো আমাদের মাঝখানেরটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, তাই না? মাঝখানেরটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি দুই প্রান্তেরটা সবচেয়ে কম বেশি হবে। এবার চিন্তা করো, লিথিয়াম নিজে কি স্মল না লার্জ? যদি আমরা সাজাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে এখানে লার্জ কে? এখানে আমাদের বড় লোক বা লার্জ কে? পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে আমাদের লার্জ, আর বড় লিথিয়াম লোক হচ্ছে, হচ্ছে পটাশিয়াম। হ্যাঁ, লিথিয়াম হচ্ছে স্মল। হ্যাঁ। তার মানে এখানে আমরা এইভাবে উইক। লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কি হবে? স্মল। স্মল। আর কার্বনেট, একটু আগে আমরা পড়ছি কার্বনেট কি ছিল? কার্বনেট নিজে কি ছিল, লার্জ না স্মল? এই জিনিসটা ভুলে গেছো? দেখো, এই যে হচ্ছে আমাদের চার্ট, কে লার্জ কে স্মল। দেখো, কার্বনেট হাইড্রক্সাইড লার্জ। বাদে, স্মল ছিল, হাইড্রক্সাইড স্মল। বাদে, হ্যাঁ, এই লার্জ, হাইড্রক্সাইড বাদে বাকি সবাই হচ্ছে লার্জ। হাইড্রক্সাইড বাদে লার্জ। বাকি সবাই হচ্ছে লার্জ, এই জায়গায় হচ্ছে ভুল হয়ে গেছে। তার মানে কার্বনেট এখানে হচ্ছে আমাদের লার্জ, স্মল লার্জ হয়ে গেছে। আর পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম আমাদের এখানে কি হয়ে গেল? এই এই কনসেপ্ট অনুযায়ী পটাশিয়াম হচ্ছে লার্জ, আবার কার্বনেটও লার্জ। তার লার্জ। মানে ওদের লার্জ লার্জ হইলে পরে বন্ধন লার্জ কেমন হবে? স্ট্রং স্ট্রং হবে, হবে। কিন্তু সলিবিলিটি কম হবে, স্ট্রং হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। আর এটা হইলে আমাদের উইক হবে, তার মানে সলিবিলিটি বেশি হবে। এই তো, পারলাম। এবার পরবর্তী প্রশ্ন। এটা থেকে এক্সট্রা প্রশ্ন আসবে, আর এই প্রশ্ন আসলে আগে অ্যান্সার দাও তারপরে বলতেছি। যে তোমরা যদি ঠিক অ্যান্সার দিতে পারো তাহলে বলবো এটা আসলে কই আসছে। হ্যাঁ, আর লাগবে না। আমার অনেকগুলো প্রশ্ন আসলে এখান থেকে। আমার প্রশ্ন প্রথম আমি একটা একটা করে বলি। প্রথম কথা, সলিউবিলিটি কার বেশি হবে? আগে উত্তর দিও না। তারপরের কথা হচ্ছে পিএইচ কার বেশি হবে, পিএইচ কার ম্যাক্সিমাম হবে। আর তার পরবর্তী প্রশ্ন, পিএইচ কার মিনিমাম হবে, পিএইচ কার মিনিমাম হবে, আর পিএইচ কার ম্যাক্সিমাম হবে। এই হচ্ছে আমার প্রশ্ন। এই তো, এখন বলবো পিএইচ কোন দিক থেকে আসলো, আসলে এটার সাথে পিএইচ যোগ করা সম্ভব। আমার প্রশ্ন তিনটা, একটা হচ্ছে সলিবিলিটি চারজনের মধ্যে কার বেশি, পিএইচ কার বেশি, আর পিএইচ কার কম। বাট প্রথম উত্তর দিতে পারলে পরের দুইটা ইজিলি দিতে পারবা। আমি সাজাই দিছি, দেখো, কঠিন করিনি, সাজাই দিছি সবগুলো। এখানে সলিবিলিটি বেশি মনে হয় বেরিয়ামের হবে। বেরিলিয়ামের সবচেয়ে কম হবে। বেরিয়াম, বেরিয়াম, বেরিলিয়ামের স্মল না। সবচেয়ে এ। কম ওইটা হবে। বেশি হবে। রাইট।
আচ্ছা দেখো তাহলে বলো, বেরিলিয়ামের উপরে কি আমি লিখবো, লার্জ বলছি লিখবো না স্মল বেরিয়ামের লিখবো? বেশি হবে। হ্যাঁ, বেরিয়ামের উপরে লার্জ লিখবো না স্মল লিখবো? স্মল। লার্জ হবে। লার্জ হবে। স্মল। বেরিয়ামের উপরে এই যে, আচ্ছা তোমাদের কত সন্দেহ লাগতেছে, এটা হচ্ছে বেরিলিয়াম আর এটা হচ্ছে বেরিয়াম। বেরিয়ামের উপরে লার্জ, আর হাইড্রোক্সাইডের উপরে কি লিখবো? স্মল। 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 হাইড্রোক্সাইডের উপরে হচ্ছে স্মল বেরিয়াম। লিখবো। আর স্মল। এই পাশে কি লিখবো? এটাও স্মল। দুটোটাই স্মল। হ্যাঁ, দুটাই স্মল। তার মানে এটা আমার বন্ড হবে আর কি? এটাও স্মল। এটার উইক। বন্ড উইক হবে আর আর এটা হচ্ছে, সলিবিলিটি বেশি হবে। হ্যাঁ সলিবিলিটি বেশি হবে। তার মানে হুম, সলিবিলিটি যদি আমরা দেখাই, আর এটা সলিবিলিটি এইভাবে স্ট্রং। দেখাইতে পারি। সলিবিলিটি এরকম হবে না, যেভাবে দিলাম? হ্যাঁ। আশা হ্যাঁ। করি কারো কোনো কনফিউশন নেই। এবার তাহলে পরের প্রশ্ন দুটোর উত্তর দাও। পিএইচ তাহলে উল্টোটা হবে না? পিএইচ তার উল্টোটা হবে, মানে ম্যাক্সিমামের জন্য না আমি জাস্ট এখানে কিন্তু একটা অ্যান্সার, পিএইচ ম্যাক্সিমাম কার যে কোনো একটা অ্যান্সার হবে, পিএইচ মিনিমাম কার যে কোনো একটা অ্যান্সার হবে। ম্যাক্সিমাম হবে বেরিলিয়ামের জন্য। ম্যাক্সিমাম বলতেছো তুমি হুম। বেরিলিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তারপরে? আর তাহলে মিনিমামের জন্য যদি ম্যাক্সিমাম বেরিয়াম। এটা বলো তাহলে মিনিমাম এটা। এখন হ্যাঁ। বাকিরা কি একমত? এখানে জাস্ট দুজন কথা বলতেছো, সুষমা শিখন্তি, আর বাকিরা অন্য কিছু জানাইতে চাইলে বলো। আচ্ছা তোমরা বলছো ঠিক আছে, এখন আমার একটু লজিক বলো যে কেন এটাই বললাম, কেন এটা হবে। বলো, সমস্যা নেই, ভুল হইলেও বলো, ঠিক হইলেও হোক, সমস্যা তো নাই। প্রথমে বলছিলেন না যে এই সলিবিলিটি পুরোটা বিপরীত হয় ওর পরের গুলা পিএইচ এর সলিড। ক্ষেত্রে? আচ্ছা আমি কিন্তু পিএইচ এর কথা এইভাবে বলি নাই। আমি বলছি যে পিএইচ ম্যাক্সিমামের যেটা হবে পিএইচ মিনিমাম তার বিপরীত হবে, তাই বলছি। আমি বলছি ও পিএইচ তাহলে ম্যাক্সিমাম বুঝতে যে। ভুল হয়েছে। আচ্ছা, তাইলে আবার চিন্তা করো যে পিএইচ ম্যাক্স আর মিনিমাম কোনটা হবে, নাকি এইটাই হবে, বা লজিক কি হইতে পারে? তোমাদের যে অ্যান্সার দিছো এটা আসলে ভুল হয়েছে, বুঝছো? এটা আসলে ভুল হয়েছে, উল্টা হবে। পিএইচ ম্যাক্সিমাম হবে তোমার বেরিলিয়ামের, সরি বেরিয়ামের, আর পিএইচ মিনিমাম হবে হচ্ছে বেরিয়ামের। এখন তোমরা লজিকটা একটু খোঁজার চেষ্টা করো যে আসলে কেন এরকম হবে। পিএইচ ম্যাক্সিমাম হচ্ছে আমারও, আমার ওর পিএইচ ম্যাক্সিমাম, এটা পিএইচ ম্যাক্সিমাম। কেন? একজন তো অ্যাটলিস্ট পারা উচিত। তাড়াতাড়ি। কোনো আইডিয়া নাই? এসিড বেজের কনসেপ্ট নিয়ে চিন্তা করো, এসিড বেজ কি ছিল? এসিড হচ্ছে যে এইচ প্লাস দেয়, বেজ হচ্ছে যে ওএইচ মাইনাস দেয়, ওইভাবে চিন্তা করো। পারবে না কেউ? শুভ, শান্তি, স্বর্ণা, মানিক, পূজা। তাহলে আমি বলি, দেখো।
আচ্ছা, বেস, বেস মানে কি? বেস মানে কি তৈরি করবে? ওএইচ তৈরি করবে। হ্যাঁ, বেস মানে ওএইচ তৈরি করবে। এবার যদি আমরা বেস বলি বা ক্ষার বলি, তখন পিএইচ বাড়বে না কমবে? বেস বললে পিএইচ বাড়বে না কমবে? ক্ষার মানে পিএইচ বেশি না কম? বেশি। হ্যাঁ, ক্ষার মানে পিএইচ বেশি। এবার ক্ষার মানে পিএইচ বেশি, ভালো কথা। হুম। ক্ষার মানে পিএইচ বেশি। চিন্তা করো, বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর এই পাশে আমার ছিল হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। এদের মধ্যে তুমি নিলা, ধরো এদের দুজনে নিলা একটা অ্যামাউন্টে, ধরো এর 1000 নিলা আর এরও 1000 নিলা। আমার প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কে আগে ভাঙবে? এদের দুজনের মধ্যে কে আগে ভাঙবে? এটা তো তোমরা দিয়ে দিছো, এদের দুজনের মধ্যে কে আগে ভাঙবে? বেরিয়াম হাইড্রোক্সাইড আগে ভাঙবে, তাই তো? তাহলে আগে ভাঙবে কে? এটা আস্তে আস্তেই বলতেছি, দেখো না বুঝলে জানো। আমরা জানি বেস মানে ওইচ, ওইচ মাইনাস তৈরি করা। আর ক্ষার যত বেশি হবে পিএইচ তত বাড়বে, কারণ সাতের বেশি হইলে পিএইচ বাড়ে আর তখন ক্ষার হয়। আমার তারপরের প্রশ্ন হচ্ছে এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর বেরিয়াম হাইড্রোক্সাইড এদের মধ্যে কে তাড়াতাড়ি ভাঙবে? বেরিয়াম হাইড্রোক্সাইড তাড়াতাড়ি ভাঙবে। আর ওরও 1000 নিলাম, ওরও 1000 নিলাম। তাহলে 10 মিনিট পরে আমরা কি দেখবো বলো তো? কে বেশি ভাঙছে? এইটা বেশি ভাঙছে। এইটা বেশি ভাঙা মানে কি? এটা, ধরো এটা বেশি পরিমাণে ওইচ মাইনাস তৈরি করবে, তার মানে ধরো এইটা একটু পরে 800 এইচ মাইনাস তৈরি করছে, কারণ তাড়াতাড়ি ভাঙে। বাট একই সময় পরে এটা কি করবে, ধরো 500 এইচ মাইনাস তৈরি করবে, এরকম। তাহলে পিএইচ বেশি কার হবে, ডান পাশেরটা না বাম পাশেরটা? এটার পিএইচ কি হবে? বেশি হবে। বুঝতে পারছো কাহিনী নাকি না? না বুঝলে আবার বল। বুঝিনি। বুঝো নাই না? দেখো, আমি বলছি যে বেজ মানে তো ওএইচ মাইনাস তৈরি করা, এটা তোমরা জানো। আবার হুম। বেজ মানে হচ্ছে পিএইচ বাড়লে পরে আমরা কি বলি? ক্ষার হইছে। সাতের বেশি হবে, যত সাতের বেশি হবে তত ক্ষার হবে, তত ক্ষার হবে। এবার এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর বেরিয়াম হাইড্রোক্সাইড দুজনের মধ্যে ধর আমি 1000টা করে নিলাম, এটার 1000 নিলাম, এটার 1000 নিলাম। এখন ওদের দুজনের মধ্যে কে সহজে ভাঙবে? এই যে বেরিয়াম হাইড্রোক্সাইড সহজে ভাঙবে, তাই না? বেরিয়াম। হ্যাঁ, বেরিয়াম হাইড্রোক্সাইড সহজে ভাঙবে। এখন আমি ওরও 1000 নিলাম, ওরও 1000 নিলাম, দুজনের 1000 1000 নিলাম। এরপরে 5 মিনিট পর খেয়াল করব, দেখি কি অবস্থা হয়। 5 মিনিট পর কি দেখতেছি? ওর ওর ভাঙছে কয়টা? 800। বাট ওর ভাঙছে কয়টা? 500। তাইলে ও যে 800 ভাঙলো, সাথে সাথে কি তৈরি হবে? 800, এই 800 গুলার সাথে ওইস তৈরি হবে না? হ্যাঁ। আর ওরও ওইস তৈরি হবে। তাহলে ওইস বেশি তৈরি হবে কার? এটার। বেরিলিয়াম, বেরিয়ামের। বেরিয়ামের, রাইট, বেরিয়ামের ওএইচ তৈরি হবে। আর ওএইচ বেশি তৈরি হওয়া মানে আমার পিএইচ কি হবে? বাড়বে। এটাই আমি বলছি, বুঝছো? তাহলে যে বেশি ভাঙবে তার পিএইচ বেশি হবে। আর ক্ষার কি হবে তাহলে? সে তত বেশি ক্ষার হবে। আর পিএইচ কম হবে কার? ওর পিএইচ কম হবে। যদি কারো কনফিউশন থাকে তাহলে এটা করো, এটার রেজাল্ট আসলে তোমরা পারবা, আশা করি। দেখো, রুবি, এই তো, এদের চারজনকে বলো, এদের চারজনকে তোমরা পিএইচ এর ভিত্তিতে সাজাবা। পিএইচ এর ভিত্তিতে সাজাও, মানে পিএইচ সবচেয়ে ম্যাক্সিমাম থেকে সব, না, পিএইচ সবচেয়ে মিনিমাম থেকে সবচেয়ে ম্যাক্সিমাম, এইভাবে সাজাবা। পিএইচ মিনিমাম থেকে পিএইচ ম্যাক্সিমাম, এইভাবে সাজাও। কি হবে? প্রথমে লিথিনিয়াম হবে, তারপরে সোডিয়াম, আস্তে তারপরে আস্তে হচ্ছে বলো, যে দাঁড়াও। আস্তে আস্তে বলো। আগে বলো যে সব সলিবিলিটির ভিত্তিতে চিন্তা করো, সলিবিলিটি সবচেয়ে বেশি হবে কার? সলিবিলিটি সবচেয়ে বেশি রুবিডিয়ামের। হবে রুবিডিয়ামের সলিবিলিটি সবচেয়ে বেশি, রাইট।
রুবিডিয়ামের সলিবিলিটি সবচেয়ে বেশি। তার মানে এইটার পিএইচ কি হবে সবচেয়ে, এটার পিএইচ কি রুবিডিয়াম হবে লিথিয়ামের। সব। গ্রেটার হ্যাঁ, দেন। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দিব এটার রুবিডিয়াম। পিএইচও বেশি হবে। হ্যাঁ, এটার পিএইচও বেশি হবে, তার হ্যাঁ, মানে এটা হবে রুবিডিয়াম হাইড্রোক্সাইড। আর সবচেয়ে কম হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এবার লিথিয়ামের চেয়ে বেশি হবে কার? সোডিয়ামের। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর তারপরে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই তো পটাশিয়াম। পারলাম। তার মানে আলোচনার কনক্লুশন এইভাবে করা যায় যে সলিউবিলিটি বাড়লে, সলিউবিলিটি যদি বাড়ে, আর যদি আমার ক্ষারও বাড়ছে। ওইস থাকে, কন্ডিশন হচ্ছে ওইস থাকলে পরে আমার ক্ষারও বাড়বে বা হচ্ছে পিএইচ বাড়বে। বাড়বে। এই তো। আর সলিউবিলিটি যদি কমে, আর তখন আমার পিএইচ কমবে। এরকম একটা কনসেপ্টের প্রশ্ন আসলে আসছিল হচ্ছে আইআইটিতে। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আইআইটিতে আসছিল। আর বাংলাদেশে আমাদের এখানে 20 সালে গুচ্ছতে একই টাইপের একটা প্রশ্ন দিছিল, বাট হুবহু সেম না। এই যে দেখো, এই প্রশ্ন হচ্ছে এই যে কি বলছে, এটার সাথে এটা কানেক্ট করে ফেলছে। এই 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক এত, দেওয়া আছে একটা ভ্যালু। পিএইচ যদি 10 হয়, তবে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত মোল পার লিটার? আয় তো অনেকক্ষণ ধরে ইয়ে করে মোটর হয়ে গেছে। বুঝছো, এই প্রশ্ন হচ্ছে এই কনসেপ্টে। তোমরা চেষ্টা করবে এই ম্যাথটা নিজে নিজে করার, দেখো নিজের কনসেপ্ট দিয়ে করতে পারো কিনা। তারপরে না পারলে ওই যে পাঠিয়ে দিবা, তারপরে করে দেওয়া যাবে। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা নিজেরা এই বইটা প্র্যাকটিস করো, বুঝছো। তোমরা নিজেরা যদি এই বইয়ের সবগুলো ম্যাথ প্র্যাকটিস না করো, সবগুলো ম্যাথ করাই দেওয়া সম্ভব না, কনসেপ্ট দেওয়া সম্ভব, সবগুলো করাই দেওয়া আসলে ভালো পড়ানোর মধ্যেও পড়ে না। মানে সব পড়াই দিলাম, তাহলে আসলে হয় না। কনসেপ্ট দেওয়ার পরে যদি নিজেরা করতে পারো, তাহলে হচ্ছে সেই জিনিসটা শেখা হয়। না পারলে তোমরা পাঠাও, কোনো সমস্যা নেই। অনেক মানুষ আছে করে দেওয়ার মতো, আমি যতক্ষণ সময় পাই করে দিব। অন্য কেউ দেখলে অন্য কেউ করে দিবে, বাট পাঠাও, এটা হচ্ছে দরকার। এই তো, আমাদের এই টপিক শেষ। অনেকক্ষণ গেল এই টপিকে, বাট এই টপিক থেকে প্রশ্ন আসে, আসার ভালো চান্স আছে। উম এখানে এই পিডিএফটা তোমাদের দেওয়া আছে, পিডিএফ এ দেখবে অনেকগুলা এরকম ভাবে পড়ানো আছে। এবার আসি হচ্ছে শিখা পরীক্ষা। এট লাস্ট এই চ্যাপ্টার শেষ করা সম্ভব। তোমরা শিখা পরীক্ষার ভিডিও কি কেউ দেখছো? আমি ভিডিও দেখতে বলছিলাম, যদিও অনেকগুলো ভিডিও, অনেক অনেক ডিটেল করানো। অত ডিটেল এখন তোমাদের যদিও লাগবে না। আচ্ছা, তোমরা কি অরবিটাল আঁকতে পারো? এই যে অরবিটাল গুলা, এই অরবিটাল গুলো আঁকা কিন্তু পরীক্ষায় আসে। এখানে একটা টপিক তোমাদের পড়ানোর সময় মিস হয়ে গেছে, মানে জাস্ট একটা শব্দ। তোমরা এই জিনিসটা কি কেউ জানো? দাঁড়াও, বলতেছি। নোট কাকে বলে জানো? নোট কাকে বলে? আচ্ছা, পারো। নোট কাকে বলে আর লোভ কাকে বলে? এই দুটা জিনিস। নোট কাকে নিউক্লিয়াসের বলে? ভিতরে একটি কল্পিত তল। নিউক্লিয়াসের ভিতরে একটি কল্পিত তল, ঠিক। ওইটা হচ্ছে আমার নোডাল প্লেন। নিউক্লিয়াসের ভিতরে যে কল্পিত তল, ওইটা হচ্ছে আমার নোডাল প্লেন। আমার প্রশ্ন, নোট কাকে বলে আর লোব কাকে বলে? এই দুটো জিনিস আগে পড়ানো হয় নাই, যে সময় পড়ানো মিস হয়ে গেছে। যে তল, ওইটা হচ্ছে আমার নোডাল প্লেন। আর নোড হইছে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব কম থাকে। কম থাকে, হ্যাঁ, কাছাকাছি বলছো। হ্যাঁ, আর লোভ কি তাইলে? লোভ তো আরো সহজ। নোট বলতে পারলে লোভ আরো সহজ।
নোড হচ্ছে সহজভাবে একটা পয়েন্ট। নোড হচ্ছে সহজভাবে একটা পয়েন্ট, যেই পয়েন্টে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা বা ইলেকট্রন যে ডেনসিটি সেটা হবে জিরো। নোড হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমরা ইলেকট্রন খুঁজে পাবো না। আমরা ধরো পি অরবিটাল আঁকি, পি অরবিটাল এইভাবে আঁকি, যে ধরো এইভাবে আঁকি, হ্যাঁ। এটা কি হইলো, পি এক্স পি ওয়াই পি জেড কি হইলো, কি হলো পি এক্স। পি এক্স। এখন মাঝখানের যে একটা পয়েন্ট, এই যে হলুদ পয়েন্টটা, এই পয়েন্টে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। এইটাকে আমরা বলি হচ্ছে নোড। আর লোভ কি তাইলে? লোভ তো আরো সহজ। ইলেকট্রন যুক্ত। হম, লোভ হচ্ছে এই যে এইগুলা ডাম্বেল গুলার আমরা বলি হচ্ছে লোভ। এই যে হচ্ছে একটা লোভ, আর এই যে হচ্ছে আর একটা লোভ। তাহলে এখানে কয়টা লোভ আছে? দুইটা। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডি তে কয়টা লোভ থাকে? ডি অরবিটাল গুলো কয়টা করে লোভ থাকে? ডি অরবিটালে কয়টা করে লোভ থাকে আর এফ অরবিটালে কয়টা করে লোভ থাকে? 6টা করে। ডি অরবিটালে ছয়টা। হুম, ডি অরবিটালে ছয়টা না, চারটা। চারটা, রাইট। ডি অরবিটালে চারটা থাকে, কারণ ডি অরবিটাল কি, ডাবল ডাম্বেল আকার। ডি অরবিটাল ডাবল, আর এফ কয়টা হবে? ছয়টা। ছয়টা। ডি এর শেপ কেমন? ডি এর শেপ এইরকম না, যে এই চারিদিক যে, থেকে। এই যে এরকম হবে, এই জন্য। তো এইটুক বাকি ছিল। এই যে দেখো, আমরা এখানে দেখতে পাই নোডাল প্লেন হচ্ছে এই যে মাঝখান দিয়ে যে প্লেনটা আমরা কল্পনা করছি, এই যে মাঝখান দিয়ে একটা প্লেন, এটা হচ্ছে আমাদের নোডাল প্লেন। এইবার আসছি শিক্ষা পরীক্ষায়। দেখো, শিক্ষা পরীক্ষার অনেক লেখা আছে, এগুলো আসলে এখন তোমাদের ওইরকম ওইভাবে লাগবে না, কারণ এগুলো তুমি রিটেন নাই, আর শুধু এমসিকিউতে। তো যতটুকু পারি বলেছি। শিক্ষা পরীক্ষা, এই যে ইংরেজিতে এটা বলা হচ্ছে ড্রাই টেস্ট, এগুলো তো তোমরা জানো। শিক্ষা পরীক্ষায় আসলে কোন শিখা ব্যবহার করা হয়? অনুজ্জ্বল শিখা। আর এই অনুজ্জ্বল শিখার আর এক নাম কি? জারণ শিখা। জারণ শিখা মানে, তোমরা যদি বার্নার দেখে থাকো তখন দেখবা বার্নারে একটা ফুটা থাকে। ওই ফুটাটা যদি খোলা থাকে, ফুটাটার নাম হচ্ছে আসলে এয়ার হোল, যেটা দিয়ে বাতাস ঢুকতে পারে। যদি বাতাস ঢুকতে পারে তখন হচ্ছে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পায়। আর যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাইলে জারণ করা সম্ভব হয়। জারণ মানে কি, অক্সিজেন থাকা লাগবে। তখন এয়ার হোল যদি খোলা থাকে তখন তাকে আমরা বলি জারণ শিখা। আর এই জারণ শিখাটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। এই অনুজ্জ্বল শিখায় আয়ন ডিটেকশন বা ফ্লেম টেস্ট করা হয়। আর শিখা পরীক্ষা কি একটা প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্ট মানে কি, মানে হচ্ছে এইটা থেকে আমরা একটা কনফার্মেশন আইডিয়া পাইতে পারি, বাট কোনো কনফার্ম হইতে পারবো না যে এখানে এইটাই আছে, আমরা একটা আইডিয়া পাইতে পারি। আর কনফার্মেটরি টেস্ট কি? কনফার্মেটরি টেস্ট হচ্ছে আমাদের ওয়েট টেস্ট, মানে বা সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা কোনগুলা? যেগুলো দিলে আমরা কালার পাবো, যেমন ধরো কপারের মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিই তখন আমরা নীল রং পাবো, তখন আমরা শিওর হইতে পারবো যে হ্যাঁ এখানে কপারই আছে। তো আয়ন ডিটেকশন হচ্ছে আমাদের প্রিলিমিনারি টেস্ট, আর ওয়েট টেস্ট হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট। যেমন ভাবে বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথমে হচ্ছে কি করে, এমসিকিউ নেয়, পরে রিটেন নেয়। ওই এমসিকিউ হচ্ছে প্রিলিমিনারি, রিটেন হচ্ছে কনফার্মেটরি। এই কথাগুলো মানে তোমরা জানো, রিসেন্ট মানে বিকারক, আর ডিপ মানে হচ্ছে ডুবানো। এই অ্যাপারেটাস গুলো আমাদের লাগে। এগুলা প্লাটিনাম আর এগুলা কাহিনী লাগবে না। এইটুক কথা জাস্ট মনে রাখলেই হবে, রিটেন তোমাদের নাই। শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার ব্যবহার করা হয়? যা তোমরা এইটুক জানো, শিক্ষা পরীক্ষায় কি ব্যবহার করা হয়? গাঢ় HCl ব্যবহার করা হয়। এটা তোমরা জানো, এত বড় রিটেন কখনোই আসবে না। এইবার এই কালার হচ্ছে তোমাদের মনে রাখা লাগবে। এই কালারের 4 থেকে 80 আসে বলতে গেলে, কোথাও 4-5 জায়গায় পরীক্ষা দিলে কোথাও না কোথাও পাবাই। সোডিয়াম পরমাণু কি কালার দেখায়? সোনালী হলুদ কালার দেখায়। আর কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার দেখায় না।
এই পাশের ডান পাশে যে কোবাল্ট ব্লু গ্লাস, এই পাশে পরে আসো, জাস্ট শুধু আমরা এইখানে থাকি। আমরা এগুলা পরে দেখি, আগে শুধু এগুলা খেয়াল করি। সোডিয়াম পরমাণু কি দেখায় হচ্ছে আমার সোনালী হলুদ কালার। কিভাবে মনে রাখা যায়? এই যে সোডিয়াম বলতে গেলে এই যে শো আসে, এখান থেকে সোনালী হলুদ। ক্যালসিয়াম কেমন দেখাবে? আমরা ওই যে মুরগির হাড়ের মধ্যে যা থাকে ওটা লাল গুঁড়া গুঁড়া, ওইটাকে আমরা ক্যালসিয়াম বলি, যদিও ওইটা ক্যালসিয়াম না। ওইটা হচ্ছে, এজন্য ক্যালসিয়াম কেমন হবে? ইটের মতো লাল, যেটা হচ্ছে ওই যে হাড়ের মধ্যে থাকে ইটের মতো লাল, বা ইংরেজিতে বললে ব্রিক রেড। আমারে বলো, হাড়ের মধ্যে যেটা থাকে ওইটার আসলে কি বলে? যে আমরা তো ক্যালসিয়াম বলি, আসলে ওই জিনিসটা কি? অস্থিমজ্জা। হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে আসলে অস্থিমজ্জা, রাইট। এরপরে পটাশিয়াম হচ্ছে, এখান দিয়ে পটাশিয়াম, এটা হচ্ছে কালো বেগুন। এই যে কে দিয়ে কালো বেগুন মনে রাখতে পারো, যেখান থেকে হচ্ছে পটাশিয়াম বোঝা হচ্ছে হালকা বেগুনি। হালকা বেগুনি, আর ইংরেজিতে পেইল ভায়োলেট। পটাশিয়াম হালকা বেগুনি। কপার এটা সবাই জানে, কপার হচ্ছে নীলাভ সবুজ। আর বেরিয়াম কি? বেরিয়াম হচ্ছে হলুদাভ সবুজ। এটা কেমনে মনে রাখা যায়? এই যে বিয়ে, এটা হচ্ছে বাটিতে করে হলুদ সবুজ আপেল খাই, এটা মনে রাখতে পারো, বিয়ে বাটি দেখো। দাদা, হুম, চলে গেছিল জুম। বিয়ে, এটা হচ্ছে বেরিয়াম। বেরিয়াম দিয়ে এইভাবে মনে রাখতে পারো, বাটিতে করে হলুদ সবুজ আপেল খাই। এই হলুদ সবুজ থেকে হচ্ছে যে আমাদের হলুদাভ সবুজ। হুম, এখন এই কালার গুলো তোমরা চাইলে দেখতেও পারো। তোমরা কালার দেখছো কিনা কখনো আমি জানি না, আমি দেখাই, দাঁড়াও। এই ছবিটা হচ্ছে মোটামুটি ভালোই বোঝা যায়। দেখো, এই ছবিটা দেখা যাচ্ছে আশা করি। একটা ছবি দেখাইতেছি, এখানে দেখো লিথিয়াম। লিথিয়াম লিথিয়াম তোমাদের পড়ায়নি এখনো। সোডিয়াম, সোডিয়াম কি হবে? সোডিয়ামের কালার কি? সোনালী হলুদ। হুম। হলুদ। তারপরে পটাশিয়াম, হালকা বেগুনি। হালকা বেগুনি, পেল ভায়োলেট। এরপরে বেরিয়াম, হলুদ আবু সবুজ। বাটিতে করে হলুদ হলুদ। সবুজ আপেল খাই, হলুদ আবু সবুজ। কপার, ইট। কপার ইট না, না কপার না, ইট না। কপার নীলাভ হচ্ছে নীলাভ সবুজ। সবুজ, হ্যাঁ নীলাভ সবুজ। কপার সালফেট তুতে, এটা নীল হয়, এটা তো সবাই অ্যাটলিস্ট জানে। এরপরে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। হ্যাঁ, আর লিথিয়াম আর স্ট্রনশিয়াম এই দুইটাও কিন্তু লাল। লিথিয়ামও লাল, স্ট্রনশিয়ামও লাল। এই তো, আর বাকিগুলো তোমাদের এখানে যা আছে লাগবে না। লিথিয়ামের লালটা, এটার ইংরেজিটা মনে রাখলে ভালো হয়। লিথিয়ামের লাল, ক্রিমসন রেড। এক্স্যাক্টলি, হ্যাঁ লিথিয়াম হচ্ছে ক্রিমসন রেড। আর স্ট্রনশিয়াম হচ্ছে কি? লিথিয়ামেরটাই দেখো, আর এর বেশি লাগবে না। লিথিয়াম হচ্ছে হবে তোমার ক্রিমসন রেড। এবার ইসের কাহিনী কেন আসলো? কোবাল্ট ব্লু গ্লাস কেন দরকার বলতে পারবা কেউ? কোবাল্ট ব্লু গ্লাসটা দিয়ে আমাদের দেখা কেন দরকার? আমরা যখন একটা কালার দেখতেই পাইতেছি, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে আমরা কালার কেন দেখবো? যখন একসাথে অনেকগুলো একসাথে থাকে তখন ওইটা সোনালী হলুদ রং শোষণ করে। হ্যাঁ, রাইট, কিন্তু লাভটা কি? মানে কোবাল্ট ব্লু গ্লাস দিলে লাভটা কি? একসাথে অনেকগুলো থাকবে, এটা তো বুঝলাম, তারপরে আরেকটু বলো। বার্নালি তো বিভিন্ন রং সৃষ্টি হয় না দাদা? বর্ণালীতে, এখানে জিনিসটা হচ্ছে, আমরা যদি কোনো সল্ট নিয়ে কাজ করি, আমরা যদি কোনো সল্ট নিয়ে কাজ করি, ধরো এ, বি, সি, এই তিনটা সল্ট একসাথে দিলাম, মানে তিনটা স্যাম্পল একসাথে আছে, তার মানে ধরো একটা সল্ট নিলাম। আচ্ছা, সল্ট বলতে তোমরা কি বুঝো কেউ বলো তো? সল্ট বলতে তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আর কি ছবি তৈরি হয়?
সল্ট মানে কি? সোডিয়াম ক্লোরাইড। আর কোনো কিছু, সোডিয়াম ক্লোরাইড তো একদম সবার ছোটবেলার সল্ট, আর কোনো কোনো সল্ট বা সল্টের কয়টা পার্ট থাকে? দুইটা। কি কি? অ্যানায়ন আর ক্যাটায়ন। সল্টে অ্যানায়ন আর ক্যাটায়ন থাকে। যে কোনো অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে যদি আয়নিক যৌগ গঠন করে, তখনই তাকে প্রায় বলা যায় সল্ট। বেশিরভাগ অনেক হিউজ পরিমাণ সল্ট আছে, অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে যদি অ্যাসিড বেস ছাড়া অন্য কিছু তৈরি করে তাহলেই সেটা সল্ট হয়ে যায়। যেমন সোডিয়াম সালফেট লেখো, এটা একটা সল্ট। তারপরে ক্যালসিয়াম সালফেট লেখো, এটাও একটা সল্ট। এরকম অনেক সল্ট আছে, নাইট্রেট দিয়ে যদি কিছু বানাও সেটাও সল্ট। তো সল্ট আসলে অভাব নেই, অনেক রকম সল্ট আছে। এখন খুঁজে নিচ্ছিলাম, হ্যাঁ, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কেন দরকার আমাদের কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখা। কোবাল্ট ব্লু গ্লাস কি? কোবাল্ট ব্লু গ্লাস হচ্ছে একটা নীল রঙের গ্লাস, যেটা দিয়ে আমরা আসলে শিক্ষা পরীক্ষা দেখি। তোমরা কি এই শিক্ষা পরীক্ষার ভিডিও দেখছো কখনো নিজেরা, বা করে দেখছো? ভিডিও দেখছি। ও, ভিডিও দেখিনি। শিক্ষা পরীক্ষার ভিডিও দেখলে আসলে বোঝা যায় কিভাবে করে। সোডিয়াম, ক্যালসিয়াম, আর ধরো ক্লোরিন, আমরা একসাথেই নিলাম। আমরা এইভাবে নিলাম, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড একসাথে মিশাইছি একটা স্যাম্পলের মধ্যে, একটা স্যাম্পলের মধ্যে মিশাইছি। এরপর ওই স্যাম্পলকে যদি আমি ফ্লেমের মধ্যে দেই বা আগুনের মধ্যে দেই, তখন আমি কয়টা কালার দেখতে পারবো বলতে পারবা? সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড একসাথে মিশাইছি, তাহলে আমি কয়টা কালার দেখতে পারবো? দুইটা কালার। হ্যাঁ, দুইটা কালার, একটা হচ্ছে সোনালী হলুদ কালার সোডিয়ামের জন্য, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের একটা জন্য ইটের ইটের মতো লাল মতন কালার। লাল। এখন এই দুইটা কালার যদি একসাথে দেখো, তুমি কি আসলে এই দুইটার অরিজিনাল কালার দেখবে না দুইটার মিক্সড একটা কালার দেখবা? মিক্সড কালার দেখবো। তার মানে দুইটা যদি মিক্সড কালার দেখো, তখন তুমি শিওর হইতে পারবা না এখানে সোডিয়াম আছে না ক্যালসিয়াম আছে, কোনোভাবে শিওর হওয়া সম্ভব না। এই জন্য আমরা কি ইউজ করি? কোবাল্ট ব্লু কোবাল্ট গ্লাস। ব্লু গ্লাস। কোবাল্ট ব্লু গ্লাস হচ্ছে নীল রঙের একটা গ্লাস, যে গ্লাস দিয়ে আমরা দেখবো আগুনটা নেই। এই কোবাল্ট ব্লু গ্লাসের মধ্য দিয়ে সোনালী হলুদ আলো কি হইতে পারে না, পাস করতে পারে না। কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে দিয়ে সোনালী হলুদ আলো পাস করতে পারে না, কিন্তু এই লাল আলো পাস করতে পারে। এখন পারে। লাল আলো যখন নীল গ্লাস দিয়ে এর মধ্যে যায়, তখন সেটা কি হয়ে যায়? সবুজ হয়ে যায়। এজন্য এটা বলা হয় যে ক্যালসিয়াম আমাদের কোবাল্ট ব্লু গ্লাসে সবুজ রং দিবে, মনে রাখা যায় এইভাবে। ক্যালসিয়াম এমনিতে দেখায় লাল, আর বাংলাদেশের পতাকার মতো কোবাল্ট ব্লু গ্লাস দিলে দেখাবে সবুজ। এই তো। পটাশিয়াম একই কাহিনী, পটাশিয়াম এখানে দেখা হালকা বেগুনি, আর কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি দেখাবে? পিঙ্ক। কিভাবে মনে রাখতে পারো? গোলাপি। এই যে কে পপ, কে পপ হচ্ছে তো জানো কি, এই যে কোরিয়ান, ওরা সব ওই যে গোলাপি গোলাপি ড্রেস পরে, এখান থেকে মনে রাখতে পারো পিঙ্ক। আর ক্যালসিয়াম আর বেরিয়ামের কোনো কাহিনী নাই। শিক্ষা পরীক্ষায় দুইজন কালার দেখায় না, এরা কারা? শিক্ষা পরীক্ষায় দুইজন কালার দেখায় না, এরা কারা? ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম। ভেরি গুড, কেন কালার দেখায় না শিক্ষা পরীক্ষায়? আকার ছোট। ম্যাগনেসিয়াম আর, হ্যাঁ, ভেরি গুড। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার ছোট, তারপরে আকার ছোট হওয়ার জন্য কি হয়? আকার ছোট হওয়ার জন্য, তোমার এতটুকু কথা ঠিক আছে, আকার ছোট হওয়ার জন্য কি হবে? আর কেউ বলতে পারবা? ওর আনসার ঠিক আছে, ও বলছে যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কালার দেখায় না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো কালার দেখাবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন? আকার ছোট প্রথম অ্যান্সার। আচ্ছা, শিক্ষা পরীক্ষায় কেন আমরা কালার দেখতে পাই, এই জিনিসটা কেউ বলতে পারবা সহজে? 1 মিনিট 2 মিনিটের মধ্যে শিক্ষা পরীক্ষায় কেন কালার দেখতে পাই? এদের নিজস্ব কালার আছে, ওই জন্য দেখা যায়। না, এদের নিজস্ব কালার তো নাই, অন্য কোনো কাহিনী আছে। পূজা, তুমি বোধহয় আগে কোনো ক্লাস করোনি, তোমার আমি চিনি না, বলতে পারবা? একটা ক্লাস করছিলে বোধহয়, প্রথমটা। কোন ক্লাস অনেকে ছিল। দেখো, শিক্ষা পরীক্ষায় কালার দেখানোর মেইন রিজন হচ্ছে
একটা পরমাণুতে কতগুলা শক্তি স্তর থাকে? একটা পরমাণুতে অসংখ্য। হ্যাঁ, অসংখ্য শক্তি স্তর থাকে, রাইট। এখন সহজ ভাবে বলতে গেলে, একদম সহজ, পুরো ডিটেইল ওইভাবে না বলি কারণ এগুলো তোমার লেখা লাগবে না। এইখানে ধরো একটা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে ধরো একটা ইলেকট্রন আছে। কোথায়? এই যে এখানে একটা ইলেকট্রন ছিল। তুমি যদি বাইরে থেকে হিট দাও, বাইরে থেকে হিট দাও, দুইটা কাহিনী হইতে পারে। দুইটা কাহিনী কি কি হইতে পারে? হয় এই ইলেকট্রনটা সম্পূর্ণ বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে মানে হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার ইনফাইনাইটের লেভেল, তার বাইরে চলে যাবে। আর একটা হইতে পারে কি, ও সম্পূর্ণ বাইরে যাবে না, দোতলায় আসলো, বা চারতলায় আসলো, বা আরো উপরের কোনো তলায় আসলো, এরকম হইতে পারে। মানে তুমি যে তোমার বাসা যদি বিল্ডিং এর একতলায় হয়, তোমার যদি আমি এনার্জি দিই, তুমি বিল্ডিং এর 5 তলা দিতে পারো, 6 তলা দিতে পারো, 10 তলা দিতে পারো, অনেক উপরে যেতে পারো, আবার বিল্ডিং এর বাইরেও চলে যেতে পারো। দুইটা কাহিনী ঘটতে পারে। আমার প্রশ্ন, এই কালার দেখানোর সময় কোনটা হয়? ওরা কি অ্যাটমের বাইরে চলে যায় নাকি অ্যাটমের মধ্যেই থাকে? ওরা কি অ্যাটমের বাইরে চলে যায় না অ্যাটমের মধ্যেই থাকে, বল? প্রশ্ন বুঝতে এটমের পারছো কি মধ্যে বলছো? তো থাকে। হ্যাঁ, অ্যাটমের মধ্যেই থাকে, রাইট। তার মানে অ্যাটমের মধ্যেই থাকবে। ওরা এনার্জি শোষণ করে একবার উপরের দিকে আসবে। ধরো এই যে এই উপরের তলায় আসলো, একটু পরেই ওরা দেখবে আমি উপরের তলায় এসে স্টেবল না। স্টেবল যেহেতু হবে না, ও তখনই কি করবে? আবার যেখানে ছিল এখানে ব্যাক করবে। এমন না সবসময় একতলা থেকেই আসবে। যার ইলেকট্রন উপরের তলায় ছিল, ও উপরের তলা থেকে উপরের দিকে আসবে, আবার নিজে আগে যেই ধরো 3 তলায় ছিল বা 4 তলায় ছিল এখানে ব্যাক করবে। এই যে ও যখন ব্যাক করবে, তখন ও কিছু পরিমাণে শক্তি বিকিরণ করবে। এই শক্তির বিকিরণটা আমাদের একটা চার্ট পড়ছিলাম যে বেগুনির জন্য আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই, নীলের জন্য এই তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই, লালের জন্য এই তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। ওরা যে যাওয়া আসা করবে তখন কি ওরা কি আকারে যাওয়া আসা করবে বলো তো? কণা আকারে না তরঙ্গ আকারে? যাওয়া আসা করে কি আকারে? তরঙ্গ। তরঙ্গ আকারে। এই প্রত্যেকটা তরঙ্গের একটা নির্দিষ্ট কি থাকে? প্রত্যেকটা তরঙ্গের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই তরঙ্গ দৈর্ঘ্য যেই আলোর সাথে মিলে যাবে ওই আলো শো করবে। এই যাওয়া আসার সময় যেই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ওই আলো মিলে যাবে, ওই আলোটা ও শোষণ করবে। তার মানে আমরা যে বর্ণালী পাই এটা কি শোষণ বর্ণালী না বিকিরণ বর্ণালী? বিকিরণ। হ্যাঁ, এটা হচ্ছে বিকিরণ বর্ণালী, ও ত্যাগ করার সময় করে। এই তো। তাহলে এখন পরবর্তী প্রশ্ন, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কেন দেখায় না? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন দেখায় না? কারণ এরা শোষণ বিক্রিয়ার জন্য। শোষণ এরকম কিছু না। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম না দেখানোর কারণ কি? ও বললো সাইজ ছোট। হ্যাঁ, ওই যে মানিক প্রথমে বলছিল সাইজ ছোট। সাইজ ছোট হলে কি হবে? এই ধরো এই যে একটা বেরিলিয়াম আঁকলে, বেরিলিয়াম ইলেকট্রন কয়টা? 4টা। একটা, দুইটা, তিন, তিনটা, 4টা। এটা যদি তোমার বেরিলিয়াম হয়, এরপরে বাইরে ধরো অনেক অনেক কক্ষপথ আছে। এখন বাইরের ইলেকট্রনটা কার সাথে শক্তভাবে অ্যাটাচড বলো তো? নিউক্লিয়াসের সাথে। কেন নিউক্লিয়াসের সাথে অ্যাটাচড বেশি শক্তভাবে বা বেশি অ্যাট্রাক্টেড কেন? কারণ ওর সাইজ ছোট। আমরা জানি সাইজ যত ছোট হয় অ্যাট্রাকশন তত বেশি হয়। সাইজ যত ছোট হয় অ্যাট্রাকশন তত বেশি হয়। যেহেতু বেরিলিয়ামের সাইজ ছোট, ম্যাগনেসিয়ামেরও সাইজ ছোট, এই জন্য ওদের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি থাকে। আরো একটা জিনিস খেয়াল করো, বেরিলিয়ামে প্রোটন থাকে কয়টা? 2টা। নিউট্রন থাকে কয়টা? 2টা। বেরিলিয়ামের কি এইভাবে লিখতে পারি না 2 4? বেরিলিয়ামকে আমরা এইভাবে লিখতে পারি 2 4। আবার ম্যাগনেসিয়াম কিভাবে লেখা যায়? 12 24। দেখো এখানে আমরা যখন তোমাদের নিউক্লিয়াসের স্থিতিশীলতা পড়াইছিলাম তখন এই জিনিসটা বলছিলাম মনে হয় একবার, যে যদি আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান থাকে কোনো পরমাণুতে, তখন সেটা বেশি স্থিতিশীল হয়। যদি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন সেটা বেশি স্থিতিশীল হয়। দেখো এখানে 12টা আছে, 12টা আছে, 2টা আছে, 2টা আছে। তার মানে বেরিলিয়ামের পরমাণু এমনিতেই স্থিতিশীল, ওর সাইজ ছোট, ওর অ্যাট্রাকশন বেশি,
এই জন্য এই ইলেকট্রনটারে যদি আমরা উপরে পাঠাইতে চাই আমাদের কি প্রয়োজন বলো? ইলেকট্রনটা যদি আমরা উপরের তলায় পাঠাইতে চাই ওদের কি করা প্রয়োজন? এনার্জি দেওয়া প্রয়োজন। এখন একটা সাফিসিয়েন্ট এনার্জি দরকার, যথেষ্ট এনার্জি দরকার যদি আমি ওরে নিচ থেকে উপরে পাঠাইতে চাই। কিন্তু আমরা আমাদের ফ্লেমের মধ্য থেকে বা বুনসেন বার্নার থেকে শিখা থেকে ওই যথেষ্ট পরিমাণ শক্তি সাপ্লাই করতে পারি না, যাতে এই ইলেকট্রনটা ওর এই নিচের রুমে যে কক্ষপথ থেকে বের হয়ে উপরের কোনো কক্ষপথে যাবে। এই জন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কালার দেখায় না, ওদের আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। বলো, কে একজন বলতে পারবা শর্টে যা বললাম? অনেকগুলো কথা বলছি। কোয়েশ্চেন ছিল দাদা? হ্যাঁ, বলছি কি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কেন কালার দেখায় না এটা তুমি এখন বলতে পারবা? পারবো। বলো। কারণ হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার ছোট। আমরা ছোট। জানি যাদের আকার ছোট হয় তাদের ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। ইলেকট্রন আসক্তি না, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ। আকর্ষণটা বেশি হয়। হ্যাঁ। তো ওর যেহেতু অষ্টক পূরণ রয়েছে, স্থিতিশীল থাকতে চাই, তো ও যেহেতু ওর আকার ছোট, ওকে উত্তপ্ত বা তাপ প্রয়োগ করলেও ও যেতে চাইবে না, সেজন্য কোনো রং প্রদর্শন করবে না। হ্যাঁ, মানে যে পরিমাণ তাপ দিলে পরে ও নিচতলা থেকে উপরতলা যাবে ওই পরিমাণ তাপ আমরা দিতে পারি না শিখার মাধ্যমে। এটা কি অসম্ভব? অসম্ভব না, মানে হচ্ছে অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে, যে এনার্জি আমরা আসলে প্রোভাইড করতে পারি না, এই জন্য চলা কালার দেখায় না। এই তো। তো এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখান দিয়েও দেখতে পারো কেন গুগল ব্লু করে গেলাম জানি। এইবার আসো হচ্ছে শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষা। শিক্ষা পরীক্ষা শেষ, শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন আসে, এবার আসে সিক্ত পরীক্ষা। শিক্ষা পরীক্ষাকে আমরা কি টেস্ট বলছিলাম মনে আছে? প্রিলিমিনারি টেস্ট না কনফার্মেটরি টেস্ট? শিক্ষা পরীক্ষা কি? পার্লামেন্টারি টেস্ট। কনফার্মেটরি টেস্ট না প্রিলিমিনারি টেস্ট? শিক্ষা পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট। কারণ কি? কারণ হচ্ছে শিক্ষা পরীক্ষা আমরা কালার দেখে চেক করতেছি, আর এই কালার ধরো তুমি যে কালার দেখতেছো আমি ওই কালার নাও দেখতে পারি, আমি কালার ব্লাইন্ড হইতে পারি, তার মানে এজন্য ওইখান থেকে আমরা জাস্ট একটা আইডিয়া নিতে পারি, কিন্তু শিওর হইতে পারি না যে এটা আসলে কোন আয়ন। এই সম্পূর্ণ শিক্ষা পরীক্ষা বলো বা সিক্ত পরীক্ষা হলো সবকিছু হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের পার্ট। আমরা এখানে আয়ন দেখতেছি কাকে বলে, রেডিকাল দেখতেছি কাকে বলে। সল্ট কেমনে তৈরি হয় দেখো। সল্ট বেসিক্যালি কি হয়, একটা অ্যাসিড আর একটা বেস বিক্রিয়া করে সল্ট তৈরি করে। একটা অ্যাসিড আর একটা বেস মিলে সল্ট তৈরি করে। এখানে আমরা দেখতেছি NaCl। NaCl এর মধ্যে আমাদের এই সোডিয়াম প্লাস পার্টটাকে আমরা বলতেছি বা পজিটিভ পার্টটাকে বলতেছি ক্যাটায়ন বা বেসিক রেডিক্যাল। কেন ক্যাটায়নকে কেন বেসিক রেডিক্যাল বলি? কারণ কি? কারণ হচ্ছে এই বেস সোডিয়ামটা থেকে কোন আসছে। জায়গায়, হ্যাঁ বেস থেকে আসছে, রাইট। আর ক্লোরাইডকে বলি অ্যাসিডিক রেডিক্যাল বা অ্যানায়ন, কারণ এটা অ্যাসিড থেকে আসছে। তার মানে প্রত্যেকটা সল্টেরই দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অ্যাসিড পার্ট, একটা হচ্ছে বেস পার্ট। মনে রাখতে পারো কিভাবে? এই যে অ্যানায়ন আর অ্যাসিডিক, অ্যানায়ন পার্ট অ্যাসিডিক হয়, বাংলায় বলে অম্লীয় মূলক। বাংলায় বলে অম্লীয় মূলক। এগুলা স্টেপ টেস্ট এগুলো তোমাদের লাগবে না। এই যে তোমাদের হচ্ছে এইখান থেকে লাগবে, দেখো অ্যানায়নের পার্টটা খুব বেশি জরুরি ক্যাটায়নের চেয়ে, অ্যানায়ন ডিটারমাইন করা। তোমাদের বইতে তিনটা অ্যানায়ন আছে যাদের আমরা শনাক্ত করতে চাই। তিনটা অ্যানায়ন কি কি দেখো। তিনটা অ্যানায়ন কি কি? একটা হচ্ছে সালফেট, একটা হচ্ছে কার্বনেট, আর একটা হচ্ছে সালফেট কার্বনেট, আর একটা ছিল হচ্ছে ক্লোরাইড। সালফেট কার্বনেট আর একটা হচ্ছে ক্লোরাইড। আমরা সালফেট কার্বনেট কেমন আলাদা করা যায় দেখো। প্রথমে আমাদের কি দরকার, বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেটের সাথে যদি সালফেটের রিয়াকশন করাও দেখো একটা সাদা পদক্ষেপ দিবে, কার্বনেটের রিয়াকশন করাইলেও সাদা পদক্ষেপ দিবে।
দুজনই সাদা পদক্ষেপ দিবে। এবার পরবর্তীতে আলাদা করতে পারতেছি না, যেহেতু দুজনই সাদা পদক্ষেপ দিছে, একজন বেরিয়াম সালফেট একজন বেরিয়াম কার্বনেট। আবার কি করবো, এর মধ্যে HCl ঢালবো। HCl ঢালার পরে যদি দেখি ইনসলিউবল, তার মানে কি, মানে হচ্ছে আগেও সাদা পদক্ষেপ ছিল, এখনো একটা পদক্ষেপের মতোই আছে, তখন তাকে আমরা বলবো, বুঝবো যে এখানে সালফেট আছে। আর যদি HCl ঢালার পরে দেখি এখানে কার্বন ডাই অক্সাইডের বাবল তৈরি হয়েছে, তখন আমরা বুঝবো যে এইখানে কি ছিল, কার্বনেট ছিল। সহজভাবে বলতে গেলে, দাঁড়াও, হ্যাঁ, কার্বনেট থাকলেই আমরা বুঝবো শিওর যে কার্বনেট তৈরি হবে। কার্বনেট থাকলে পরে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এটা একদম বাধ্যতামূলক হইতেই হবে। আর প্রথম স্টেপে কার সাথে রিঅ্যাকশন করা লাগবে, বেরিয়াম নাইট্রেট। আর সালফেট থাকলেও কি, বেরিয়াম নাইট্রেট। এই তো, সালফেট থাকলে প্রথমে সাদা পদক্ষেপ, পরবর্তীতে ইনসলিউবল। এই জিনিস তোমাদের পরীক্ষার খাতায় লেখা লাগবে না, রিটেন MCQ যেহেতু আসতেছে, তাই তোমাদের মনে রাখা লাগবে কি মনে রাখা লাগবে কার সাথে রিঅ্যাকশন করলে কি তৈরি হয়। যেমন কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই হবে। আর কার সাথে টেস্ট করানো লাগবে, বেরিয়াম নাইট্রেটের সাথে টেস্ট করানো লাগবে। বেরিয়াম নাইট্রেটের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, এটা সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড পার্থক্য করতে লাগে। তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে এই দেখবে এই প্রশ্নটা আসছে, যেটা দেখাই দিলাম, যে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড পার্থক্য করতে বেরিয়াম নাইট্রেট লাগে। এবার আসা হচ্ছে ক্লোরাইড টেস্ট। ক্লোরাইড টেস্ট কেমনে করে? ক্লোরাইড টেস্ট করতে আমাদের লাগে হচ্ছে সিলভার নাইট্রেট। এই জিনিসগুলো আসলে মুখস্থ টাইপ। সিলভার সিলভার নাইট্রেটের সাথে যদি ক্লোরিন দাও, এই জিনিস আসলে একদম প্রথমে শিখা মানুষ, কি তৈরি হয়, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ। তোমরা কি অর্গানিক, হয়তো বেশিরভাগই পড়ো নাই, বাট অর্গানিকে AgCl জিনিসটা একবার কাজে লাগছিল, বলতে পারবা কোথায়? অর্গানিকে AgCl জিনিসটা একটা জায়গায় লাগে, দেখি বলতে পারো কিনা। AgCl দেখে অর্গানিকে একটা গ্রুপ চেনা যায়, যে আমরা বুঝতে পারি এখানে ও আছে, বলতে পারবা? না, কি আগাই দেখো, ক্লোরাইডের সাথে যদি সিলভার নাইট্রেট মিশাও, তখন আমরা একটা পদক্ষেপ পাবো, সাদা পদক্ষেপ, যেটা হচ্ছে সিলভার ক্লোরাইডের। এরপরে আমরা দুইটা কাজ করবো আরো, নাইট্রিক অ্যাসিড ঢালবো। নাইট্রিক অ্যাসিড ঢালার পরে যদি ও অদ্রবণীয় থাকে, তাহলে তার মানে আমরা বুঝবো এখানে ক্লোরিন আছে। শুধু এইটা দিলেই হবে না, আরো একটা কাজ করতে হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালা লাগবে। তখন আমরা একটা অদ্রবণীয় কমপ্লেক্স পাবো, মানে এই জিনিসটা যে তৈরি হবে তখন আর কোনো পদক্ষেপ থাকবে না, এটা মিশে যাবে। তখন আমরা শিওর হইতে পারবো এখানে ক্লোরাইড আছে। এই যে কমপ্লেক্সটা তৈরি হলো তার নাম কি, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এটা একটা জটিল যৌগ। এটা কেমনে মনে রাখবো আমরা, যে আসলে কখন কার সাথে কি রিয়াকশন করানো লাগবে, এটা আসলে ওইভাবে মনে রাখার কোনো বিশেষ টেকনিক নেই। এইটা চেষ্টা করতে পারো, আমি এইভাবে মনে রাখার চেষ্টা করতাম যে AB, আমি মনে রাখতাম হচ্ছে ARB। ARB মানে কি, আমি অ্যানায়ন টেস্ট করতে গেলে আমার এ লাগবে আর বি লাগবে। এ দিয়ে কি বুঝায়, এ দিয়ে বুঝে হচ্ছে আমার সিলভার নাইট্রেট। আর বি দিয়ে কি বুঝায়, বি দিয়ে বুঝে হচ্ছে আমার বেরিয়াম নাইট্রেট। এ দিয়ে বুঝায় সিলভার নাইট্রেট আর বি দিয়ে বুঝায় বেরিয়াম নাইট্রেট। সিলভার নাইট্রেট দিয়ে আমরা কি টেস্ট করি, ক্লোরাইড টেস্ট করি। আর বেরিয়াম নাইট্রেট দিয়ে কি টেস্ট করি, বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা সালফেটও টেস্ট করতে পারি, কার্বনেটও টেস্ট করতে পারি। ক্লোরাইড টেস্ট করার প্রথম স্টেপ তো সিলভার নাইট্রেটের সাথেই যাবে। দেখো, এরপরে আমাদের সহজ কাজ, আমি চিন্তা করছি কি, আমি এখানে একটা এসিড মিশাবো আর একটা বেস মিশাবো। দেখো, হয়ে গেল। ক্লোরাইডের টেস্টগুলো একটু ভালো মতো হলো, এখান থেকে প্রশ্ন আসেই। বা এই যে ওয়েট টেস্টের পার্ট গুলো একটু কঠিন, কিন্তু দেখো চেষ্টা তো করা লাগবে। ক্লোরাইড বের করতে গেলে আমরা প্রথমত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করাবো, কারণ আমরা জানি এই যে AB থেকে জানি যে A মানে সিলভার নাইট্রেট। এর পরবর্তীতে যে রেজাল্টটা পাবো, তারপরে আমরা দুইটা ভাবে আগাবো। কি কি, প্রথমত একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, অ্যাসিডটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর সাথে একটা বেইজের সাথে বিক্রিয়া করাবো, সেটা হচ্ছে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন বলবা কি, কিভাবে বুঝবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেইজের সাথে রিয়াকশন করাবো? এইভাবে বুঝবো যে আমরা জানি আমাদের একটা কমপ্লেক্স ফর্ম হয়, কমপ্লেক্সটার নাম কি, ডাইঅ্যামিন
সিলভার ক্লোরাইড। তার মানে এখানে অ্যামিন যেহেতু আছে তাই অ্যামিন রিলেটেড কোনো ক্ষার আমরা আনবো, যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর বি মানে কি? বি মানে হচ্ছে বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা সালফেটও ডিটারমাইন করতে পারি, কার্বনেটও ডিটারমাইন করতে পারি। তো দেখো, সালফেট কার্বনেট ডিটারমাইন করতে পারলে প্রথমে কি করব, বেরিয়াম নাইট্রেটের সাথে একটা রিয়েকশন করাবো, তারপরে আমরা সালফেট আর নাইট্রেটের জন্য এই তো এরকম একটা চেহারা পাবো। পরে দুজনের সাথেই কি HCl ঢালতে হবে, তাইলে আমাদের কাজ শেষ। তাহলে রিয়েজেন্ট হিসেবে আমাদের কি কি লাগতেছে? বি বি লাগবে। আর বি মানে কি? বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম বি এর সাথে পরবর্তীতে আমাদের একটা কি লাগে? বি এর সাথে পরবর্তীতে আমাদের লাগে একটা এইচ। আর এর সাথে আমার পরবর্তীতে কি লাগছিল? এর সাথে আমরা একটা এসিড ঢুকাইছিলাম। এর সাথে আরো একটা অ্যাসিড, এসিড হিসেবে কারে নিছি? নাইট্রিক অ্যাসিড। আর বেজ হিসেবে কারে নিছিলাম? বেজ হিসেবে নিছিলাম হচ্ছে একটা উইক বেজ, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই তো, এই জিনিসগুলো আসলে মনে রাখা লাগবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, অবশ্যই আসবে। লাস্ট পার্ট একেবারে, এই পার্ট পড়ালে আজকের মতো পড়া শেষ। ক্যাটায়ন টেস্ট। ক্যাটায়ন টেস্টের মধ্যে সর্বপ্রথম আছে কি, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটার নাম আশা করি সবাই জানো। প্রোডাক্ট লিখতে পারলে হবে, না লিখতে পারলে হবে, অত সমস্যা নেই, বাট কারে দিয়ে কারে টেস্ট করানো হয় তোমাদের জন্য এইটুক মনে রাখাই জরুরি। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে সবারই টেস্ট করা যায়, এই যে জিঙ্ক, কপার, আয়রন 2+, আয়রন 3+। জিঙ্কের সাথে যদি রিয়াকশন করাও কপার পটাশিয়াম ফেরোসায়ানাইডের, দেখো কি রং আসে? সাদা রং আসে। আর কপারের করাইলে লালচে বাদামি রং আসে। কপার করাইলে লালচে বাদামি, আর জিঙ্ক করাইলে সাদা রং আসে। তো এই দুইটাকে আমরা বলতেছি নিশ্চিতকরণ পরীক্ষা। তার মানে হচ্ছে, দেখো, উপরে যখন আমরা টেস্ট করলাম, কার উপরে আমরা টেস্ট করছি হচ্ছে বেরিয়াম নাইট্রেটের, তখন আমাদের অনেকগুলা টেস্ট করা লাগছে, অ্যাটলিস্ট 2-3 স্টেপে টেস্ট করা লাগছে। 2-3 স্টেপে টেস্ট করে আমরা শিওর হইতে পারছি যে এইখানে এইটা আছে। কিন্তু আমরা যদি জিঙ্ক নিয়ে কাজ করি বা কপার নিয়ে কাজ করি, শুধুমাত্র পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে রিয়াকশন করে আমরা শিওর হইতে পারি এখানে কপার আছে বা জিঙ্ক আছে। এই জন্য এগুলোকে বলা হয় নিশ্চিতকরণ পরীক্ষা। এটা পরীক্ষা আসে এইভাবে যে নিশ্চিতকরণ পরীক্ষা কে কে দেয়, বা নিচের কোনটি নিশ্চিতকরণ পরীক্ষা দেয়, এইভাবে। আর কালার মনে রাখা প্রয়োজন, জিঙ্ক সাদা কালার দেয়, কপার লালচে কালার দেয়। জিঙ্ক কেন সাদা কালার দেয়, এইটার অ্যান্সার ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌল দিয়ে দেওয়া যায়। কেউ কি দিতে পারবা জিঙ্ক কেন সাদা কালার দেয়? মুখস্থ করা লাগে না আসলে, প্রত্যেকটা কালারের পিছনে না রহস্য আছে, কেন কোনটা কি কালার দেয়। জিঙ্ক কেন সাদা কালার দেয়, এটার রহস্য হচ্ছে ডি ব্লক আর অবস্থান্তর মৌল। কেউ কি বলতে পারবা যে ডি ব্লক মৌল কি আর অবস্থান্তর মৌল কি? শুভ, পারবা বলতে ডি ব্লক আর অবস্থান্তর মৌল কি? ল্যান্থানোসাইডের মূলকের অবস্থামূলক বলো। হুম হুম। অবস্থান্তর মৌল হচ্ছে যেসব ডি বলক মৌলের স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে D9 থাকে। যে সকল, আরেকবার আরেকবার প্রথমটুকু আরেকবার বলো। আবার যে সকল ডি বলক মৌলের হুম হুম। স্থিতিশীল ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে এই তো ভেরি গুড, ডি হ্যাঁ হ্যাঁ ঠিক অরবিটাল আছে। আংশিক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর কথা ঠিক আছে। আর তোমরা সবাই এই যে পূজা, সিয়ন্তি, স্বর্ণা, তোমরা কি আসলে শুনছো, মানে শুনতেছো ক্লাস এখনো? অনেকক্ষণ হয়ে গেছে তো। হ্যাঁ দাদা, তুমি ডি ব্লক আর শুনতেছি। অবস্থান্তর কি জানো? কি পার্থক্য করতে পারো না। ডি ব্লক আর অবস্থান্তর? পারো না? তাহলে থার্ড চ্যাপ্টারে বলবো। দেখো, বেসিক্যালি জিঙ্ক হচ্ছে একটা জিঙ্ক হচ্ছে একটা অবস্থান্তর মৌল, এই জন্য ও সাদা রং দেখায়। সরি, জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লক মৌল, এই জন্য ও সাদা রং দেখায়, যেটা অবস্থান্তর মৌল না। এটা থার্ড চ্যাপ্টারে গেলে ডিটেল বলতে পারবো। আর আয়রনের রং কি হয়? আয়রন হচ্ছে হালকা নীল, কখন? আয়রন 2+, আর আয়রন 3+ হচ্ছে গাঢ় নীল। এই জিনিসগুলো খাতা একবার করে লিখলে মনে থাকবে, তোমাদের এমসিকিউ দেখে চিনতে পারলেই হবে। কার সাথে রিয়াকশন করাইছি এতক্ষণ? K4FeCN6, এটার নাম কি বলো? মানিক বলবা না, বাকি দেখি শুভ, সিয়ন্তি, এরা বলতে পারবা K4FeCN6 এটার নাম কি? K4FeCN6 এই যৌগটার নাম কি? যৌগটার নাম বলতে পারবা না? আগে এটার নাম আসবে।
পটাশিয়াম, তারপরে এটা কি হবে? ফেরোসায়ানেট। পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা কেন ফেরিসায়ানাইড হলো না পটাশিয়াম? কেন পটাশিয়াম ফেরিসায়ানাইড হলো না? তোমাদের এইখানে কাজ করা লাগবে, বুঝছি, তৃতীয় চ্যাপ্টারে। এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে রিয়াকশন দেখানো হয়েছিল, আর এরপরে এখানে কার কি কালার টালার হয় সব দেখলাম। এর পরবর্তীতে দেখো কার সাথে রিয়াকশন দেখানো হচ্ছে। এই যে এখন দেখানো হবে কার সাথে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বেশ অনেকগুলো রিয়াকশন দেয়। দেখো, আয়রন 2+ কি দেয়? সবুজ। আর আয়রন 3+ দেয় কি? বাদামি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, জানালার গ্রিলে আমরা কি দেখতে পাই বলতে পারবা? কোন রং হয় জানালার গ্রিলে? গ্রিলে আমরা কোন রং দেখি? সবুজ দেখি না বাদামি দেখি? বাদামি। বাদামি। হ্যাঁ, তার মানে আমাদের ওইখানে কোন আয়ন তৈরি হয়? Fe3+। Fe3+। আর কখনো কখনো একটা জলের বোতল, জলের বোতলের মধ্যে ধরো জল রেখে দিলাম, তারপরে সবুজ সবুজ হয়ে যায়, কখনো দেখছো জলের বোতলে? হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে কি আসলে? এই যে আয়রন জমা হয়েছে, ওইটা কোন আয়রন? 2+। তাহলে জানালায় ধরে আয়রন 3+, আর জলের মধ্যে যদি আয়রন থাকে তখন সেখান থেকে আমরা দেখি আয়রন 2+। এই তো। আর অ্যামোনিয়াম এটা কি হাইড্রোক্সাইডের কোনো সাথে ক্ষতিকর রিয়াকশন, দাদা? বুঝি নাই। এটা ক্ষতিকর আয়রনটা? আয়রন তো শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর, একটা সার্টিন মাত্রার, নির্দিষ্ট মাত্রার বেশি খাইলে পরে। আমাদের শরীরের জন্য আয়রন কেন গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের জন্য আয়রন কেন গুরুত্বপূর্ণ বলো তো? বায়োলজির জিনিস, জুওলজির জিনিস, রক্তর চ্যাপ্টারে পড়ছো যে আমাদের শরীরের জন্য আয়রন কেন গুরুত্বপূর্ণ। এমন একটা জিনিসের সাথে আয়রন থাকে যে জিনিসটা আসলে আমরা বাঁচতে পারবো না। পারবা? যৌগটার নাম বলো। একটাই যৌগ, সবাই জানে। পারবা না? তোমাদের না অনেক পড়া লাগবে, যতটুকু সময় আছে তোমরা যদি ভালো মতো পড়ো পারবা, কিন্তু তোমাদের পড়াশোনা তো করা লাগবে। রক্তর চ্যাপ্টারে হিমোগ্লোবিন ছিল, মনে আছে? হিমোগ্লোবিন কই থাকে? হিমোগ্লোবিন, লোহিত হিমোগ্লোবিন থাকে রক্তকণিকায়। কোথায়? হ্যাঁ, হিমোগ্লোবিন থাকে লোহিত লোহিত রক্ত রক্তকণিকায়। কণিকায়। ওইখানে কত ভাগ আয়রন থাকে? আহ, তাই না? 56 ভাগ আয়রন থাকে না, এরকম একটা কথা ছিল। তো আয়রন ছাড়া আসলে সম্ভব না। আমাদের আরবিসি তে কি থাকে না বলতে পারবা? আরবিসি তে নিউক্লিয়াস থাকে? আরবিসি তে নিউক্লিয়াস থাকে না। থাকে না। কেন থাকে না? কারণ থাকে না হচ্ছে এখানে হিমোগ্লোবিনকে জায়গা দিতে হয়। হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার কারণে নিউক্লিয়াস থাকে না। এই তো। তারপরে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে জিঙ্ক কি দেয়? সাদা। ক্যালসিয়ামও কি দেয়? সাদা। আর অ্যালুমিনিয়ামও কি দেয়? সাদা। এইগুলো তোমাদের জন্য অত লাগবে না, বুঝছো, তোমাদের তো রিটেন নাই, অত লাগবে না। তোমরা জাস্ট এইটুকু মনে রাখার ট্রাই করো, কালার, এই কালারটুকু মনে রাখতে পারলে আশা করি হবে। এরপরে প্রশ্ন আসলে পরে যদি আসে প্রিভিয়াসে প্রশ্ন ব্যাংক দেখো, তাহলে ওইগুলো করে নিবে। এইটুকু গেল, আর অল্প একটু বাকি। এই যে ক্যালসিয়াম, তোমাদের স্ট্রাকচার কিচ্ছু লাগবে না। দেখো, এই অ্যাসিডটার নাম হয়তো শুনছো তোমরা, হুক্কু। যদি ছোটবেলা থেকে দেখো হুক্কু 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 অনেক শুনছো। হুক্কু মানে কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কিভাবে লেখে? এই যে H2CO4। ক্যালসিয়ামের সাথে অক্সালিক অ্যাসিডের সম্পর্ক কোথায়? তারা একটা ক্যালসিয়ামের সাথে জিনিস আসলে অক্সালিক অ্যাসিডের সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে আমার অ্যামোনিয়াম অক্সালেটের। দেখো এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কই লেখা?
এই যে দেখাই, এই স্ট্রাকচার না পারলে না জিনিসগুলো আসলে কঠিন লাগে, এই জন্য হয়তো তোমাদের খারাপ লাগতেছে। এই যে যে যৌগটা লেখা, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম কেন? কারণ এই যে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। আর পরের পার্টটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অক্সালেট কেন? এই যে যে পরের পার্টটা এইটুকু হচ্ছে আমাদের অক্সালেট। অক্সালেট, এই তো। অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে কি টেস্ট করতে পারি? ক্যালসিয়াম। তখন আমরা এই যৌগটার নাম কি হবে বলতে পারবা? এই যৌগটার নাম হবে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ দেখতে পারবো। এই তো। তাহলে অক্সালেট যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে কি করা যায়? অক্সালেট ভালোভাবে বুঝতে চাইলে এই যে দেখো এইদিকে আজানে শোনা যাচ্ছে না কিছু। দেখ, আজান শেষ। দেখো, এটা হচ্ছে আমাদের HCOOH বা হচ্ছে এসিডের স্ট্রাকচার। এসিডের স্ট্রাকচার এটাকে এইভাবেও লেখা হয় R COOH। এটা কি তোমরা সবাই চিনো? অর্গানিকের যদি ন্যূনতম একটু আইডিয়া থাকে তাহলে তোমরা এই জিনিসটা চিনতে পারবে। R COOH, এটা হচ্ছে আমাদের এসিডের স্ট্রাকচার। যদি আমরা দুইটা এসিড একসাথে লিখতে চাই তাহলে আসলে কিভাবে লেখা সম্ভব? তাহলে লেখা সম্ভব, এই যে দেখো আরো একটা লিখি R COOH। R COOH। এখন আমার টার্গেট হচ্ছে এই দুইজনের মধ্যে একটা ব্রিজ বানাবো। ব্রিজ বানাইতে গেলে একটা হাত দরকার, তখন আমি এটারে বাদ দিয়ে দিব, এটারে বাদ দিয়ে দিব। ঠিক আছে, দেখো এখান থেকে বাদ দিয়ে বাদ দিয়ে কিভাবে হাতটা বানাই। এই যে C OH, এভাবেই রাখবো। C OH এভাবেই রাখবো। লাগলে এটা আমি সাইড করে এইভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন যেই হাতে আর ছিল, এই যে আর জিনিসটার এই যে নিচে বার করে দিব, আর যেই হাতে আর ছিল এটারে উপরে বার করে দিব। দেখো, এই তো হয়ে গেল। এই যে দুজনের হাত ফিল আপ। C OH, দেখো দুজনেরই হাত ফিল আপ হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা আসলে কি বানাইতে পারি জানো? 1 2 3, হ্যাঁ, অক্সালিক, অক্সালেট। এইভাবে আমরা বানাইতে পারি আসলে অক্সালেট। এই স্ট্রাকচার না বুঝলে নাই, কোনো সমস্যা নাই। এই যে দেখো আমাদের অক্সালেটের স্ট্রাকচার ছিল, আর এটার আমরা বলতেছি অ্যামোনিয়াম অক্সালেট। এই যে স্ট্রাকচারটা ছিল হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট। আর একটু বাকি আছে। অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম যদি ডিটেক্ট করতে চাই তাহলে আমাদের কি লাগে? অ্যামোনিয়াম ডিটেক্ট করতে এই জিনিসটা হুবহু আসে, যে অ্যামোনিয়াম ডিটেক্ট করতে কি লাগে। এর নাম হচ্ছে নেসলা দ্রবণ। K2HgI4। হ্যাঁ, নেসলার দ্রবণ লাগে। আর নেসলার দ্রবণ কি আর K2HgI4 কি? K2HgI4 হচ্ছে পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। এটা ধুমময় মুখস্থ করা লাগবে, K2HgI4। আর K2HgI4 এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাও অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাও, তখন তাকে বলা হয় হচ্ছে নেসলার দ্রবণ। MCQ তে অ্যাভেলেবেল আসে বা রিটেনে যখন আসে তখন অ্যাভেলেবেল আসে, সেটা হচ্ছে নেসলার দ্রবণ কি। নেসলার দ্রবণ কি, এটার ডেফিনেশন কি হবে? K2HgI4 এর, মানে এই যৌগটা লিখবা তারপরে বলবা K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার রিয়েজেন্ট। ক্ষারীয় দ্রবণ মানে কি? K2HgI4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবা অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাবা, তখন তাকে আমরা বলবো হচ্ছে নেসলার রিয়েজেন্ট। K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার রিয়েজেন্ট বলে। দেখো নেসলার রিয়েজেন্টে এন আছে, অ্যামোনিয়ামেও এন আছে।
তার মানে এইভাবে আমরা বুঝতে পারি যে কি করা যায়, আহ অ্যামোনিয়াম ডিটেক্ট করা যায়। রিয়াকশন তোমাদের পড়া লাগবে না শেষ সময়ে। এটুকু মনে রাখবা যে কালারটা কি দেখায়, কি রং দেখায়, বাদামি রং দেখায়। দেখো NH2 H2 2 I3, এই চেহারাটা মনে রাখা লাগবে। এটা অপশন দেখলে আশা করি তোমাদের মনে থাকবে। দেখো 2 2 3 অপশন দেখলে মনে পড়বে। আর এটা বাদামি রং দেখায়, অ্যামোনিয়াম বাদামি রং দেখায়। তাহলে অ্যামোনিয়াম থেকে কি কি পড়া লাগবে? অ্যামোনিয়ামের পড়া লাগবে হচ্ছে নিসলা রিএজেন্ট কি, কি রং দেখায়, আর কার সাথে টেস্ট করা যায়। নিসলার দিয়ে এটা টেস্ট করে। এই তো। তাহলে তাহলে যদি তুমি এইটার সামারি করতে চাও, সামারি করতে চাইলে শেষ দিক থেকে সামারি শুরু করি। অ্যামোনিয়াম থেকে কি পড়বা দেখলা যে এটুক দরকার। ক্যালসিয়াম থেকে কি দরকার, কার সাথে টেস্ট করে আমরা ক্যালসিয়াম বের করি। অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে আমরা ক্যালসিয়াম টেস্ট করি, আর তখন কি রং আসে? সাদা রং আসে। আচ্ছা, সোডিয়ামের কথা তো মনে মিস চলে গেছে। সোডিয়াম, সোডিয়াম কি দিয়ে টেস্ট করা যায় জানো? সোডিয়াম, পটাশিয়াম সোডিয়ামের পাইরো কথা, অ্যান্টিমনেট। হ্যাঁ এক্স্যাক্টলি, সোডিয়াম হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট দিয়ে টেস্ট করে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। হ্যাঁ ঠিক আছে, পটাশিয়াম K2, এরপরে কি হবে? H2। H2 হ্যাঁ K2H2 SB2 Sb2O7 O7। O7। এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে, K2H2SB2O7। এগুলো কিছু করার নেই, একটু কমপ্লেক্স। আর অপশনেও দেওয়া থাকতে পারে, এগুলো রিটেন তোমাদের কোনো প্রিপারেশনের দরকার নেই। K2H2SB2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অ্যান্টিমোনেট। সোডিয়ামের সাথে যদি এটার বিক্রিয়া করাও, তখন হচ্ছে আমরা অদক্ষেপ দেখতে পারবো। অদক্ষেপটা কেমন হবে? অদক্ষেপটা হবে সাদা। ওই সাদা অদক্ষেপ দেখে আমরা চিনতে পারি সোডিয়াম আছে। পরীক্ষার প্রশ্ন কি আসে? পরীক্ষার প্রশ্ন আসে এইরকম, ক্যালসিয়ামের সাথে রিয়াকশন করে কি ডিটারমাইন করতে, মানে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করে আমরা শিওর হইতে পারি, সোডিয়াম কার সাথে বিক্রিয়া করে শিওর হইতে পারি, অ্যামোনিয়াম কার সাথে বিক্রিয়া করে শিওর হইতে পারি, এইভাবে। আর এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বেশ কয়েকজনের রিয়াকশন দেখছি। এগুলো হচ্ছে গল্প বললাম যে মনে থাকবে আশা করি। Fe2+ সবুজ জলের মধ্যে থাকবে, Fe3+ জানালার মধ্যে থাকে বাদামি, আর নিচের সবগুলো হচ্ছে সাদা। আর Fe2+ হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে গাঢ় নীল। গাঢ় কেন? Fe3+, তাই হচ্ছে গাঢ়। আর কপার 2+ এখানে দেয় লালচে বাদামি। জিঙ্ক তো সাদাই দিবে। আর অ্যানায়নের কাহিনী তো অনেকবার বলছি যে কিভাবে মনে রাখতে পারো, A B দিয়ে। এ হচ্ছে সিলভার নাইট্রেট, বি হচ্ছে আমাদের কি বেরিয়াম নাইট্রেট। এই তো শেষ। তোমরা যদি টেস্ট পেপার দেখতে চাও, এই যে এখানেও চার্ট করে দিয়ে দেওয়া আছে তোমাদের বইতে। আচ্ছা তোমরা এই যে 6 জন আছো, তোমরা বই পাও নাই এমন কেউ আছো? ইতিহাসের বই নাই বা পাও নাই? সুনীতি সবার বই পাঠাই দিছে বা দিয়ে দিছে না? হ্যাঁ। হ্যাঁ দাদা। এই তো, তাহলে তো হলো। তোমরা তো এই বইতে আরো ডিটেল দেখতে পারবা। এই যে দেখো বহুত প্রশ্ন আসছে, মাত্র যেটা পড়াইলাম যে দেখো কেমন আসছে। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিত করা যায়? দেখছো কোনটা হবে? এই যে ক্যালসিয়াম। বেরিয়াম সালফেটের বর্ণ কি, ক্যালসিয়াম এটা যদি ক্যালসিয়াম। তোমাদের সমস্যা। বেরিয়াম সালফেটের বর্ণ কি? ওই যে একটু আগে পৃষ্ঠার মধ্যে যা যা পড়াইলাম না, দেখবা যে মোটামুটি সব ওইখানে দিয়ে দিচ্ছি। দেখো প্রায় সব ওই পেজ থেকে, একটু আগে যে 2 3টা পেজ পড়াইলাম। কপার 2+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এই তো, পটাশিয়াম এগুলা থেকে ফেরোসায়ানেট। প্রশ্ন। অনেক প্রশ্ন আসে এখান থেকে। এগুলা নিজেরা দেখবে, এই 2 পেজ হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের প্রশ্নের ক্ষেত্রে না, তোমরা চাইলে আগের বছরগুলো অ্যাভয়েড করতে পারো, কারণ এগুলো কিছু তোমাদের এই টপিকে না। কারণ কিছু টপিক তোমাদের নাই, শর্ট সিলেবাসে 17 18 বলো বা 16 17 দিকে নাই। ওইগুলা বা কিছু দেখলে যে কঠিন কঠিন ম্যাথ আসছে, ওগুলো চাইলে বাদ দিতে পারো, ওগুলো তোমাদের আসবে না। তো তোমাদের 2 ঘন্টা হয়ে গেছে, ক্লাস শেষ। এখন তোমাদের সাথে কথা বলার ছিল এই নিয়ে যে দাঁড়াও আমি তোমাদের রেজাল্টটা একবার দেখি, সবারগুলো একসাথে মনে থাকে না, এই কথা ডেইলি বলা হবে না। তোমরা অনেক টায়ার্ড আমি জানি, তো তোমাদের জন্যই কথা বলা।
তোমরা আসলে ভর্তি না মানে যে ফর্ম ফিল আপ করছিল অনেকেই, কিন্তু আসলে ক্লাস সবাই করে না। এটা খুবই স্বাভাবিক, আমরাও জানতাম যে এত মানুষ ক্লাস করবে না। তোমরা যে কজন ক্লাস করতেছো, আমাদের দায়িত্ব বা বলো চেষ্টা বলো যাই বলো তোমাদের যাতে কোথাও হয়। এখন তোমরা যদি কন্টিনিউ ক্লাস করো তাইলে হয়তো একটা আশা থাকবে। আমি শুভরটা জানি, মানিকেরটা জানি, ওদের সাথে কথা হয়েছে। আচ্ছা মানিক, তুমি বলছো কোথাও কোচিং, ও তুমি তো বন্দি পাঠশালায় কোচিং করো তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ, শুভ কোথাও কোচিং করে না। এরপরে দাঁড়াও, এরপরে ছিল হচ্ছে পূজা রানী দাস। পূজা, ও পূজার রেজাল্ট তো ভালো। পূজা কি সিলেটের? হ্যাঁ দাদা। আচ্ছা, ওর দুইটাই A+ আছে। হুম, আচ্ছা, আর আমাদের ক্লাস শেষ, সামনের ক্লাস আমরা 4th চ্যাপ্টার পড়বো। তো 4th চ্যাপ্টার থেকে সামনের ক্লাস শুরু করবো। কালকে রবিবার, দেখি আমি জানাবো রাতে যে নেক্সট ক্লাস কবে হবে। ক্লাস শেষ করি।